সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1406তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার মেয়ে নীলা সুলতানার জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক হৃদয় বিদারক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজ প্রায় 2 বছর পরে আমি কোনো একটা মেয়ের গল্প রেকর্ড করতে বসেছি, কারণ গল্পটা এইরকম একটা গল্প ছিল যা আমি আপনাদেরকে না শোনালে আমার কাছে মনে হবে আমি চরম অন্যায় করে ফেলব। কলিজা ফেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, মেয়েকে শর্ত দিয়েছিলাম গল্প রেকর্ড করব, আপলোড করব, কিন্তু তা ডিলিট করা চলবে না। মেয়েদের একটা সমস্যা থাকে, গল্প আপলোড হওয়ার 2 থেকে 3 দিন পরে অনুরোধ শুরু করে যে ভাই আমার গল্পটা ডিলিট করে দেন। দেখেন, আজকের গল্পের টাইটেল আমার পেটের সন্তানের পরিচয় দাও, বাবার কাছে মেয়ের খোলা চিঠি। আমার পেটের সন্তানের পরিচয় দাও, বাবার কাছে মেয়ের খোলা চিঠি। আপনি চিন্তা করতে পারেন, একটা মেয়ে বিয়ের আগে তার সবচেয়ে নিরাপদ স্থান হলো তার বাবার বাড়ি, এবং বাবাই হলো তার সবচেয়ে বড় নিরাপদ ব্যক্তি গোটা পৃথিবীতে। অথচ সেই মেয়ে যদি তার বাবার কাছে চিঠি লিখে বলতে হয় যে আমার পেটের সন্তানের পরিচয় দাও, তাহলে একটা মেয়ে কোথায় নিরাপদ? এটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হবে যে এই গল্পটা আজকে প্রতিটা মানুষকে এক অন্যরকম বাস্তবতা থেকে ঘুরিয়ে আনবে। মনের অজান্তেই চোখ দুটো জলে ভিজে টুইটুম্বর হয়ে যাবে। কেন 2 বছর পর একটা মেয়ের গল্প রেকর্ড করতে বসলাম, গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চোখে মালয়েশিয়ার গোপন রাজ্য, মালয়েশিয়ার গোপন গলি, রাত 10টার পর মালয়েশিয়ার ওই গলিতে কি হয়, ওই গোপনে ধারণ করা ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আই বাটনে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন। অনেকেই ভিডিও নিয়ে আমাকে অনেক কথা বলেছেন। দেখেন, নাইট লাইফ যদি ভিডিও করতে হয় এমনটাই করতে হবে। আমি তো আপনাদেরকে বলেছি, ওভাবেই দেখবেন। যাই হোক, আমি গল্পে যাই। আশা করবো গল্প শেষে নীলাকে আপনাদের মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীলা সুলতানা। আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে এক ভাড়া বাসায় আমার জন্ম হয়। আমার গল্পটা 8-10টা স্বাভাবিক মানুষের গল্পের মতো নয়। আমি যখন আস্তে আস্তে করে বড় হই, আমার মনে হয় যেন আমার জন্মটাই ছিল আজন্ম একটা পাপ। কেননা বুঝ হওয়ার বয়স থেকেই দেখি আমার বাবা মা দুজনের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া হতে থাকে। আমার বাবা কথায় কথায় আমার মায়ের গায়ে হাত তুলতো। মাকে আমার বাবা মোটেও সহ্য করতে পারতো না। এটা কেন করতো সেটা আমি জানতাম না। একটা পর্যায়ে এই যে আমার সামনে আমার মাকে মারে, আমার মায়ের গায়ে হাত তোলে, যার কারণে আমার মা করলো কি, আমাকে আলাদা একটা ঘরে ঘুমাইতে দিত। মা বাবার সাথে ঘুমাইতো, এবং প্রায় প্রতিটা রাতেই শুনতে পেতাম যে বাবা আমার মায়ের গায়ে হাত তুলতেছে, মাকে মারতেছে, আর মা বাবা গো মা গো বলে চিৎকার করে কান্না করতেছে। পুরো রাত আমার মায়ের কান্না শুনে আমার রাতটা কেটে যেত। একটা পর্যায়ে মোটামুটি বড় হওয়ার পরে, মোটামুটি বড় বলতে ঠিক একটু বড় হওয়ার পরে জানতে পারি আমার বাবা মা দুজনকে ভালোবেসে বিয়ে করে। আমার মায়ের পারিবারিক অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না, তবে আমার মা দেখতে খুব রূপবতী ছিল, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল আমার মা। আমার নানুর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, তারা একেবারে নিম্নবিত্ত পরিবারের মানুষ ছিল। আমার বাবা আমার মাকে ভালোবাসে, এবং ভালোবাসার পরে আমার বাবা সেই ভালোবাসার কথা আমার দাদাকে জানায়। আমার দাদা যখন খবর পেল যে এই অবস্থা, আমার দাদা মুহূর্তের মধ্যে আমার বাবাকে মানা করে দিল যে কখনোই এই পরিবারের কোনো মেয়েকে আমার দাদা বউ বানিয়ে তার ঘরে আনবে না। কিন্তু কোনোভাবে আমার বাবা আমার মাকে ছাড়বে না। আমার বাবা ছিল নাসার বন্দা। আমার দাদাকে ডিরেক্টলি বলল, আপনি যদি রাজি হন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আমি বউ নিয়ে আপনার বাড়িতে উঠবো। আর যদি আপনি রাজি না হন, আমি বউ নিয়ে আলাদা থাকবো, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, সো আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, বা আমি ওকে বিয়েই করব। এই কথা বলার পরে আমার দাদা ছিল মতিন হাজি, অনেক রাগী একজন মানুষ। পুরান ঢাকা ছিল ওনার বাড়ি। উনি রাগের উপরে মুহূর্তে আমার বাবারে বলল, তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, আমি তোকে ত্যায্য করে দিলাম, এবং তুই আমার সন্তান না। আমার বাবাকে তখনই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সবশেষ আমার বাবা বাড়ি থেকে বের হয়ে আমার মাকে বিয়ে করলো, এবং মাকে বিয়ে করে আলাদা একটা ঘর ভাড়া নিয়ে আমার মাকে নিয়ে আমার বাবা থাকতে শুরু করে, এবং সেই ঘরে আমি দুনিয়াতে আসি।
আমার বাবা পেশায় ছিল একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। বাংলাদেশের একটা বেসরকারি ব্যাংকে আমার আব্বা চাকরি করত এবং আলহামদুলিল্লাহ আমার আব্বার স্যালারি খুব ভালোই ছিল। কিন্তু এইটা আমি আদৌ বুঝতে পারলাম না, কেন আমার বাবা মায়ের মাঝে এভাবে ঝগড়া হতে থাকতো, কেন আমার বাবা মোটেও আমার মাকে সহ্য করতে পারতেন না এবং কেন আমার মায়ের গায়ে আমার বাবা রাতভর হাত তুলতেন। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি অনেকটাই বড় হয়ে যাই। একদিন রাতের বেলায় আমার মনে আছে আমি ঘুমিয়ে গেছিলাম। আমার বাবা মায়ের নিষেধ আছে যাতে কখনোই ঘরের দরজা লাগাই না, মানে ভিতর থেকে না লাগাই। তো ঘুমিয়ে আছি, এমন একটা সময় আমার বাবা এসে আমাকে ডাকতেছে ঘুমের মধ্যে, এই নীলা নীলা উঠ উঠ কয়েকটা ডাক দিল। তখন লাফ দিয়ে উঠা বসছি। বাবা কী হয়েছে? বলে তাড়াতাড়ি এদিকে আয় তো, তোর মা জানি কেমন করতেছে। পরে আমি দৌড়ে আসছি, এসে দেখে মা বমি করতেছে। তো মা বমি করতেছে দেখা আমি তখন কি হলো, মা এরকমভাবে বমি করতেছে, ঘটনা কি? তো এই জায়গার ভিতরে দেখলাম মা বমি করতে করতে মায়ের মুখ থেকে রক্ত বেরিয়েছে। তা আমি আব্বারে বললাম যে আব্বা একটা কাজ করো, মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, এই যে মা বমি করতেছে, মা সম্ভবত মারা যাবে। কিন্তু আমার আব্বা আমার মাকেও হসপিটালে নিল না। যতই বললাম হসপিটালে নিয়ে যাও, মা বাঁচবে না, মা বমি করতেছে। কিন্তু আব্বা মাকে হসপিটালে নেয় নেই এবং হসপিটালে না নেওয়াতে ঘরের মধ্যে আমার আম্মা তখন মৃত্যুবরণ করে। তা আম্মা যখন মারা যাওয়ার পরে আব্বা তখন খুব বিপাকে পড়ে যায়, কি করবে, আম্মা মারা গেছে। আব্বা তখন করে কি, ওই বাসা থেকে আমাকে নিয়ে পালিয়ে বেরিয়ে যায়। সকালবেলা ভোরে মায়ের লাশটাকে ঘরে রেখে আমার বাবা আমাকে নিয়ে বেরিয়ে যায়। আমি বাবাকে বারবার বললাম আমি যাব না, ঘরে আমার মায়ের লাশ, আমি যাব না, আমি যেতে চাই নাই। কিন্তু এরপরও আব্বা আমাকে জোর করে সকালবেলা ভোরে সূর্য উদয় হওয়ার আগে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং আমাকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি তো জানি না আমার আব্বা ওই সময় কই যায়। আমার আব্বা আমাকে নিয়ে ভোরে ভোরে গাড়িতে উঠে এবং গাড়ি করে আমার আব্বা তখন চিটাগংয়ে যায়। এবং চিটাগংয়ে যাওয়ার পরে আব্বা তখন আব্বার একটা বন্ধুর বাসায় ওঠে। একটা বন্ধু ছিল আব্বার সম্পর্কে, ওই বন্ধুর বাসায় উঠে তখন আমার আব্বা দেখতাম খুব টেনশানে, প্রচুর টেনশান ছিল। ওই সময় তো মোবাইল ফোন, ইন্টারনেট এসবের ব্যবস্থা ছিল না। তা আমার আব্বা খুবই টেনশান করতেছিল, কি করবে বুঝতে পারতেছিল না। বহুদিন ধরে এই বাসায় ছিল এবং থাকার পরে ওই বাসায় কিন্তু সত্যি অনেকটা ভালো ছিলাম। আব্বার যে বন্ধু আঙ্কেল ছিল, আঙ্কেল আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। আঙ্কেলের 2টা মেয়ে ছিল, তাদের সাথে আমি খেলতাম। আঙ্কেলের বাবা মা ছিল, তাদেরকে আমি দাদা দাদি ডাকতাম। আমি মনে হলো নতুন করে একটা ভালো ফ্যামিলি পাইছি। এবং ওই ফ্যামিলিটা পাওয়ার পরে সবার সাথে আমার খুবই মিষ্টি মধুর একটা ভালোবাসামুখর সম্পর্ক কাটতেছিল। এভাবে দিনের পর দিন আর রাতের পর রাত কাটতেছে। এমন করতে করতে আমার আব্বা তখন একটা চাকরি নিল। যে ব্যাংকে চাকরি করতো, সম্ভবত ওই ব্যাংকে না আদার্স কোনো ব্যাংকে আমি জানি না, অন্য একটা ব্যাংকে আমার আব্বা তখন চাকরিতে জয়েন করলো। আব্বু চাকরিতে জয়েন করার পরেও আমি সেই বাসায় আন্টিদের সাথে আমার ওই দাদা দাদির সাথে আব্বার বন্ধুর সাথে ভীষণ ভালো সময় কাটাচ্ছিলাম। এরকম করতে করতে আব্বা যে ব্যাংকে চাকরি করতো ওই ব্যাংকেরই এক মেয়ে বলতে মহিলাকে নাকি আমার আব্বা বিয়ে করবে, এরকম কথাবার্তাই তখন বাসার মধ্যে জানাশোনা হচ্ছিল। তো আমার আব্বার ফ্রেন্ড আমাকে জানায় যে নীলা, তোমার তো নতুন মা আসতেছে, আর নতুন মা আসলে তো তুমি আমাদের ঘরে থাকতে পারবা না, এই ঘর থেকে তোমার চলে যেতে হবে। তখন আমি বললাম যে না, আমি এই ঘর থেকে যাব না, আমার নতুন মা আসলে আসবে, নতুন মা আসুক গিয়া, আমি ওই নতুন আমার নতুন মায়ের কাছে যাব না, আমি এই ঘরেই থাকবো। উনি আমারে বলতেছে না, তোমার নতুন মা আসলে তোমার চলে যাওয়া লাগবে। তো এই করতে করতে আমি একমাত্র মেয়ে, আমার কাছে মনে হলো যে আমি আমার বাবার বিয়ে খাইছি। মোটামুটি অত বড় করে না, ছোটো মোটো করেই আমার বাবার বিয়ে সম্পন্ন হলো। কিন্তু আমার আব্বার বিয়েতে আমার দাদা দাদি বা আমার আব্বার যে বংশধর আছে তারা কেউই কিন্তু আসে নাই। ছোটোখাটো করে একটা কমিউনিটি সেন্টারে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আমার আব্বা তখন আলাদা একটা বাসা ভাড়া করলো। তো সেই বাসায় আমার সৎমাকে নিয়ে আমার আব্বা উঠছে। তা আমাকে বারবার বলতো যে নীলা চল, ওই বাসায় চল, আব্বু ওই বাসায় তোরে নিয়ে যাবো, আমরা ওই বাসায় থাকবো। তা আমি বলতাম যে না, আমি যাব না। আমার এই বাসাটা এতটাই ভালো লেগে যায়, বাসার মানুষগুলোর সাথে আমার এমন সম্পর্ক হয়ে যায় যে না, আমি এই বাসা ছেড়ে যাব না। আমি আব্বাকে বারবার বলতেছি যে আমি এই বাসা ছেড়ে যাব না, আমি এই বাসায় থাকবো এবং এই বাসায় সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, আমি এই বাসা ছেড়ে যাব না। আব্বা বারবার বলাতে আমি যাচ্ছি না। এভাবে এই বাসায় তখন আমার সময়গুলো কাটতেছে। প্রায় 1.5 থেকে 2 মাস কাটার পরে আমার আব্বা একদিন একটা ছেলেরে কোলে নিয়ে আসছে। ছেলেটা অনেক ফুটফুটে ছিল, অনেক সুন্দর ছিল। আমার আব্বা এসে বলতেছে যে নাও, এটা তোমার ভাই। পরে আমি বললাম যে এটা আমার ভাই, আমি দেখি কেমন জানি এটা আমার ভাই। আমার আব্বা বলে হ্যাঁ, এটা তোমার ভাই, ওর সাথে তুমি খেলো, ও আজকে থেকে এই বাসায় থাকবে। তো এইভাবে বাবুটার সাথে আমি কয়েকদিন ধরে ছিলাম এবং পরে জানতে পারি যে এটা আমার সৎ মায়ের ছেলে, ওর নাম হচ্ছে নীরব, আমার সৎ মায়ের ছেলে। তো পরে হলো কি, আমাকে একটা সময় ওর সাথে আমার খুব ভালো বর্নিং হয়ে যায়। আমার সৎ মা আর আমার আব্বা বলে তাহলে চলো, তুমি এখন আমাদের সাথে চলো, আমাদের নতুন বাসায় উঠবা। তো অনেক বুঝিয়ে শুনি আমাকে ওই আন্টির বাসা থেকে আব্বার বন্ধুর বাসা থেকে আমার আব্বার বাসায় নিয়ে যায়। আমার আব্বার ভাড়া বাসাটাও খুব বড়ই ছিল, ছোটো ছিল না।
তা আমার আব্বা কিন্তু আমাকে সবসময় বলতো, দেখো আমি যে তোমার আগের আম্মা যে এভাবে মারা গেছে বা আমি যে এভাবে মারা গেছে এগুলো কিন্তু কাউকে বলা যাবে না। তুমি কিন্তু তোমার সৎমাকে এগুলো কিছুই বলবা না, যে তোমার আম্মার আমি হসপিটালে নিই নাই, তোমার আম্মা বমি করতে করতে মারা গেছে, রক্ত বেরিয়ে মারা গেছে, এগুলো কিন্তু বলবা না। তো আমার আব্বা আমার যেমনি শিখাই দিত আমি ঠিক তেমন করেই চলতাম। আমি কখনোই বলতাম না কারো কাছে, আমি এইসব কথাবার্তা বলতাম না। আব্বা যেমনি শিখাই দিত এমনি চলতাম। কিন্তু ভাই, নদীর এপার আর ওপার একই কথা। আমি আমার এই পরিবারে আসার পরেও দেখলাম সেম একই ঘটনা। আগের পরিবারে দেখতাম যে আমার ওই মা, আমার জন্মদাতা মা ভালোই ছিল, কিন্তু আমার আব্বা আমার মাকে মারতো, মায়ের গায়ে হাত তুলতো। কিন্তু এখন এসে দেখতেছি এটা উল্টো হয়ে গেছে। আমার যে সৎমা আছে সে আমার বাবাকে দিয়ে বাসার সমস্ত কাজ করায়। সকালবেলা আব্বা অফিসে যেত, অফিসে যাওয়ার সময় আব্বা নাস্তা বানায় ঘর গোছায় তারপর অফিসে যাইতো, এবং অফিস থেকে এসে আমার আব্বা রান্না বান্না করে তারপরে খাওয়া লাগতো। এরপরে রাতের বেলায় আমার আব্বাকে দিয়ে আমার ওই সৎমা তার পা টিপাইতো, শরীর টিপাইতো, কিছু থেকে কিছু হলে আব্বাকে গালমন্দ করতো, আব্বুর গায়ে হাত তুলতো। আমার এই সৎমাও কিন্তু দেখতে আমার আগের মায়ের মতোই সুন্দরী ছিল। তো এরকমভাবে আমার আব্বা মানে কি করবে, আমার আব্বু মাঝে মাঝে আমি দেখতাম কান্না করতো, টেবিলের মধ্যে বসে বসে কান্না করতো, বা অফিসে যাওয়ার সময় কান্না করতে করতে যাইতো। খুব খারাপ একটা অবস্থা আমার আব্বার দেখলাম। তো আমার আব্বা যেরকম সকালবেলা নাস্তা বানায়, একদিন আমি নিজে নাস্তা বানাইতে গেছি। তো নিজে নাস্তা বানাইতে গেছি, মানে আমি তো ছোটো মানুষ, আমি তো পারি না। তা আগুনের মধ্যে আমার হাত পুড়ে গেছে, আগুনে আমার হাত পুড়ে গেছে। হাত পুড়ে যাওয়ার পরে আমার আব্বা তখন এই প্রথম দেখলাম আমার হাত পুড়ে যাওয়ার পরে আমার সৎ মায়ের উপরে খেপে গেছে যে ওর হাত পুড়ে গেল, তুমি নাস্তা বানাইতে গেলা না কেন? আমার সৎমা বলে, আমি নাস্তা বানাবো কেন, তোর নাস্তা তুই বানায় যা। কোনোদিন আমি দেখি নাই আমার আব্বাকে আমার সৎমা তুমি বা আপনি বলে সম্বোধন করতে, সবসময় তুই বলেই খারাপ ব্যবহার করতো। তো এইভাবে খারাপ ব্যবহার করতেছে আর আমার সৎমাও এগুলা মানে আমার আব্বা এগুলো সহ্য করতেছে। তো সেদিন আমার হাত পুড়ে যায়, এবং হাত পুড়ে যাওয়ার পরে আব্বু ওই দিন কী করে, রাতে রাগ করে ঘরে আসে নাই। আমি সারাটা রাত অপেক্ষা করেছিলাম আব্বু ঘরে আসবে, আব্বুর সাথে খেলবো, আব্বুর সাথে রাতের বেলায় খাবো, কিন্তু আমার আব্বু আর ঘরে আসলো না। এখন আব্বু ঘরে না আসাতে আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম যে আব্বু সারা রাত এলো না। সকাল না দুপুর, এর পরের দিন বিকেলবেলা আব্বু তখন বাইরে থেকে আসছে। তো সেই রাতে আসার পরে খুব ঝগড়া হলো আমার আব্বা আমার মাঝে, মানে এত পরিমাণের ঝগড়া হলো যা বলার মতো না। তো মধ্যরাতে আমার মনে হয় আর কি যে আমার আব্বাকে আমার আম্মা ঘর থেকে বের করে দিচ্ছে, মানে রুম থেকে বের করে দিছে। তো বের করে দেওয়ার পরে আব্বা তখন আমার রুমে চলে আসছে। আমি তখনও আলাদাই ঘুমাইতাম, আলাদা রুমে থাকতাম, আলাদা রুমেই ঘুমাইতাম। আমার আব্বা আর আমার যে একটা সৎ ভাই ছিল ও আর হচ্ছে আমার মা এক রুমেই ঘুমাইতো। তো বেশিরভাগ সময় দেখা যেত আমার সৎ ভাইটা আমার সাথে এসে ঘুমাইতো, আমরা একসাথেই ঘুমাইতাম। তো সে রাতে আমার সৎ ভাই কিন্তু আমার কাছে আসে নাই, ও আব্বা আমার সাথে ওই রুমেই ঘুমাইছে। তো মধ্যরাতে আমার আব্বাকে বের করে দিল মনে হয় ঘর থেকে। আব্বু তখন আমার রুমে আসছে, আইসা আমার জড়ায় ধরায় কান্না করতেছে, এবং কান্না করতেছে আর বারবার বলতেছে, রূপা রূপা তুমি আমার মাফ করে দিও, এগুলো বলতেছে। রূপা ছিল আমার মায়ের নাম আর কি, আমার বড় মানে যিনি আমার জন্মদাতা মা ছিল। তো এগুলো বলে কান্না করতেছে। তা আমি আব্বার চোখের পানি মুছে দিতেছি, আব্বাকে জড়াই ধরতেছি যে আব্বু কান্না করো না, আল্লাহ সব ঠিক করে দিবে, ভালো করে দিবে। আমি নামাজ পড়বো, দোয়া করব, আর আমি যখন বড় হব তখন আমি তোমার জন্য নাস্তা বানাবো। এই সময় তোমার আর নাস্তা বানানো লাগবে না, আমি নিজে তোমাকে নাস্তা বানাই দিব। আমি এখন তো হাত পুড়ে ফেলছি, আমি ছোট মানুষ, বড় হলে নাস্তা বানাই দিব। আমি এগুলো বলতেছি আর আব্বা আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আব্বু কান্না করতেছে, আমি আব্বুর বুকেই অনেকক্ষণ থাকার পর আমি ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে আমার আর মনে নাই। তো সকালবেলা হলো কি, আমার আম্মা দিছে চিৎকার, মানে আমার সৎমা চিৎকার দেওয়াতে আমি লাফ দিয়ে শোয়া থেকে উঠছি। ওইটা দেখি কি আমার মানে তখন শীতকাল ছিল। তো শীতকালে থাকার সময় একটা রুমের ভিতরে মানে 3টা ফ্যান, মানে ফ্যানের অ্যাঙ্গেল ছিল। তো খাটের উপর যে ফ্যানটা ছিল ওই ফ্যানের উপরেই মানে ওই অ্যাঙ্গেলেই মানে ফ্যান ঝুলানো ছিল, বাকি 2টা অ্যাঙ্গেল খালি ছিল। তো বাকি 2টা অ্যাঙ্গেলের ভিতরে একটা অ্যাঙ্গেলে আমার বাবা ফাঁসি দিয়ে ঝুলে আছে। আমি শোয়া থেকে লাফ দিয়ে উঠেই দেখি যে আমার আব্বা ফ্যান মানে ওই অ্যাঙ্গেলের সাথে রশি দিয়া ফাঁসি দিয়ে আছে। আমি তখন দিছি চিৎকার, মানে এমন জোরে চিৎকার দিছি তা বলার মতো না। মানে কি করব, এভাবে হচ্ছে মানে আব্বাকে দেখলাম, মানে আব্বা এইভাবে ফাঁসি দিছে। পরে আমার সৎমা করলো কি, মানে আমারে বলতেছে, আমার কাছে এনে বলতেছে, নীলা তুমি কিন্তু কখনোই কারো কাছে বলবা না, পুলিশ আসলেও কিন্তু তুমি বলবা না যে তোমার আব্বুর সাথে আমার ঝগড়া হয়েছে, আমি মাঝরাতে তোমার আব্বুকে ঘর থেকে বের করে দিছি, এগুলো কিন্তু তুমি বলবা না। এবার আমার সৎমা করলো কি, তার বাবা মাকে কল দিল। তখন পুলিশ আসার আগে আমার সৎ মায়ের বাবা মা আসলো এবং আমার সৎ মামা আসলো, ওনারা সবাই আসছে। আসার পরে সবাই তখন এই দৃশ্যটা দেখলো, আমার আব্বা ফ্যানে ঝুলে আছে। তখন পুলিশ কল করা হলো, কিন্তু পুলিশ কল দেওয়ার আগে তারা আমাকে বারবার বলছে যে আমি যাতে আমার ওই নানা ভাই, আমার সৎ নানা সৎ নানি, তারা আমার ওই মামা সবাই আমাকে বলতেছে, নীলা তুমি কিন্তু পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কিন্তু একটা কথাই বলবা যে
মানে তোমার আব্বা আমার মাঝে কখনোই ঝগড়া হইতো না, তোমার আব্বা অফিসের একটা কাজে টেনশনে ছিল, বারবার তোমার কাছে এসে বলতো অফিসের একটা ঝামেলা হইতেছে, অফিস নিয়ে সে খুব ঝামেলা আছে, এগুলো তোমার কাছে বলতো, তুমি কিন্তু পুলিশের কাছে এগুলো বলবা। তা আমি পুলিশের কাছে কি বলবো, আমি কার কাছে কি বলবো, আমার বাবা চলে গেল, আমার মাও চলে গেল, আমি তো কান্নায় ওখানে ভেঙে পড়ছি, মানে কান্না করতেছি যে আল্লাহ সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, আমার কি হবে, আমার কে আদর করবে, আমি কার কাছে যাব, আমি কাকে মা বলে ডাকবো। মা মারা যাওয়ার পরে তো বাবা আমাকে বুকে নিয়ে ঘুমাইছে, শেষে তো আমি বাবার বুকেও একটুখানি ঘুমানোর শান্তি পাইছি, তো আমার বাবাও তো চলে গেল, এখন আমাকে কে আদর করবে। তো ওরা আমাকে যেমনি শিখাই দিয়েছে, পুলিশ আসার পর আমার কিছু জিজ্ঞেস করেনি, পুলিশ এসে লাশ নামাইছে, লাশ নামানোর পরে তো লাশ তখন তারা কি করছে, থানায় নিয়ে গেছে, পরে অনেকক্ষণ পরে লাশ আসছে, অনেক বলতে একদিন পরে প্রায়। তো আমার নানা নানি, আমার যেই মানে দাদা দাদি ছিল যারা আমার বাবার আত্মীয় স্বজন, তারা কিন্তু কেউই আসে নাই, এবং আদৌ তাদেরকে জানানো হয়েছে কি না সেটাও কিন্তু আমি জানি না। পরে চট্টগ্রামেরই একটা কবরস্থানে আমার আব্বাকে তখন দাফন করা হয়। তো আমি আব্বার কবরে বসে খুব কান্না করতেছি, মানে প্রতিদিন আব্বার কবরে চলে যেতাম, ওই সময় আর পড়াশোনা করতাম না, আমি পড়াশোনা করতাম না, আর আমাকেও পড়াশোনা কেউ করার কথা বলতোও না। তো আমি আর পড়াশোনা ওই সময় ছেড়ে দিই একরকম। তো বাসায় বসে বসে কান্না করি সারাক্ষণ, আমার মার জন্য আমার বাবার জন্য কাঁদি, বাবার কবরে বসে থাকি। মায়ের কবর তো আর দেখলাম না, মায়ের লাশও তো শেষ পর্যন্ত দেখা হইল না, মাকে কোথায় দাফন করছে, মায়ের লাশ কোথায়, মায়ের কবর কোথায়, সব তো আর জানি না। তো বাবার কবরেই বসে বসে কান্না করি সারাক্ষণ, বাবার কবরটাতে শুয়ে কান্না করি, এবং বাবাকে এভাবে হারাইছি তা মানতে পারতেছি না, মানে ভিতরে এক পৃথিবী পরিমাণের কষ্ট জমে আছে। আমার বাবা আমাকে এইভাবেই ছেড়ে চলে যাবে, কেন ছেড়ে চলে যাবে। তো এরকম করতে করতে মোটামুটি আস্তে আস্তে করে ওখানে বড় হচ্ছি, কিন্তু বড় হওয়ার সময় আমি তো আর পড়াশোনা করতাম না, আমি পড়াশোনা জানিও না। তা আমি কি করি, এই বাসার মধ্যে কাজ করি, মানে এই বাসায় একটা কাজের মেয়ের যে ধরনের কাজ থাকে, তো সম্পূর্ণ কাজগুলো আমি করি, ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না করা থেকে শুরু করে যাবতীয় যত ধরনের কাজ আছে, মোটামুটি সমস্ত কাজগুলো আমি একাই করি, বাসার সমস্ত কাজ আমি একা করি। তাই আমার কেউ কিছু বলে না। আমার সৎমা তখনও অফিসে যায়, অফিসে চাকরি করে। এরকম করতে করতে তখন কিন্তু আমার সৎমা আগে যেখানে চাকরি করতো, আমার আব্বা মারা যাওয়ার পরেও ওখানকার চাকরি ওনার চলে যায়, এবং সেখানে চাকরি চলে যাওয়ার পরে উনি অন্য একটা জায়গায় চাকরি নেয়। তো উনি যে জায়গায় চাকরি নেয় ওইটা কিন্তু খুব একটা ভালো জায়গা ছিল না আর কি, বেশি পরিশ্রম করা লাগতো, বেতনও কম ছিল। তো এই করতে করতে আমি তখন এই বাসার ভিতরে, আমার বয়স তখন কত হবে, প্রায় 13 থেকে 14 বছর, অতটুকুই। তবে 13-14 বছর হলেও আমি শরীরের দিক থেকে অনেকটা ফুলে যাই, স্বাস্থ্যবান ছিলাম, লম্বা ছিলাম। তো 13-14 বছর বয়সে তখন মানে আমার সৎ মামা, মানে আমার সৎ মায়ের ভাই, নাম হচ্ছে মুরাদ মামা। তো মুরাদ মামা করতো কি, মুরাদ মামার সাথে ছোটোবেলা থেকে আমার সম্পর্কটা ভালো ছিল, আমাকে ধরেন এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, ঘুরতাম। তো ওই বয়সটা আসার পরে আমি খেয়াল করতে শুরু করি যে মুরাদ মামা আমার সাথে খারাপ কিছু ইঙ্গিত, মানে খারাপভাবে কোনো কিছু করার চেষ্টা করতেছে, আমার শরীরে হাত দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে উনি একটু উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করতেছে। তো এগুলো যখন আমার সাথে হইতেছে, আমি তখন চিন্তা করতেছি আমি এখন কি করব, মানে এইটা যে আমি কাউকে জানাবো বা কাউকে বলবো এরকমও তো কোনো সুযোগ নাই, আমি কাউকে বলতে গেলাম, কাউকে জানাইতে গেলাম, এইটা আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো আমি নিজের মতো করে চেষ্টা করতেছি যে মুরাদ মামাকে, মানে মুরাদ মামার সাথে থাকার জন্য, ওনাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য এভাবে হাইড করে থাকি, কিন্তু উনি এরকমভাবেই হচ্ছে আমার শরীরে হাত দিয়ে ফেলে। তো এইভাবে বেশ কয়েকদিন কাটার পরে একদিন উনি আমার সাথে এমন একটা কাজ করছে যেটা এখানে বলার মতো না। এই কাজটা করার পর আমি খুব কান্না করছি যে আমার সাথে এটা কেন হবে, আমার বাবাও নাই, মাও নাই, এই বাসার মধ্যে পড়ে আছি, আমার সাথে এটা কেন হবে, খুব কান্না করছি। সেদিনকার মতো কান্না আমার জীবনে আমি আর করি নাই। তো কান্না করার পরে আমার সৎমা মোটামুটি আমার সাথে ভালোই ছিল, আমার এসে বলতেছে যে নীলা কী হয়েছে, কান্না করতেছো কেন। তো অনেক বলি না, পরে শেষে বললাম যে মা দেখো, মুরাদ মামা আমার সাথে এটা করছে। তো মুরাদ মামাই কিন্তু তখন পুরোটা সংসার চালাইতো, ওদের যে পরিবারটা, আমার নানুর যে পরিবারটা, মুরাদ মামা একটা বিজনেস করতো, লাইটের ব্যবসা ছিল, চায়না থেকে লাইট ইম্পোর্ট করতো। ওই যে এখন যে এনার্জি লাইটের মতো লাইটগুলো, এরকম বিভিন্ন কোয়ালিটির লাইট উনি ইম্পোর্ট করতো, এগুলো উনি বিক্রি করতো, সারা বাংলাদেশে ওনার ডিস্ট্রিবিউটার ছিল। তো দেখা যায় উনি অনেক টাকা পয়সাওয়ালার মালিক। তো আমার মা আমারে বলে যে দেখ, তুই ওর কাছ থেকে একটু দূরে সরে থাক, ওর কাছ থেকে দূরে সরে থাক, এখন কি করবি, আমি যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে তো আর আমি তোরে আলাদাভাবে রাখতে পারবো না, বা আমি আলাদা তোরে নিয়ে থাকতে পারবো না, আমাদের তো এই বাসায় থাকতে হবে, তোর ছোটো ভাইটা পড়াশোনা করে, আমি তোর পড়াশোনার খরচে চালাইতে পারি না। তো এর ভিতরে আমি আবার কেমনি কি করব, তুই একটু কষ্ট করে ম্যানেজ করে থাইকা যা, ওইগুলা করুক, তুই একটু মানে থাক। আম্মা এইভাবে আমাকে বুঝাই দিল। তো আমি নিজের মতো করে, বিশ্বাস করেন, ধরেন ঘরের দরজা লাগাই আছে, উনি এসে ডাকতেছে, এই তুই ঘরের দরজা লাগিয়ে বসে আছিস কেন, কাজ করিস না কেন। তা আমি গেলাম টয়লেটে, ওখানে ধরেন কাজ করার জন্য।
কেউ নেই, উনি পিছন থেকে গিয়ে আমাকে ওইখানে এই ধরনের অবস্থা। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি আর নিতে পারি না। একটা সময় সৎমারে বললাম যে দেখেন আমি আর এগুলো নিতে পারতেছি না, আমার সাথে এই ঘটনাগুলো করা হচ্ছে না, আমি তো একটা মানুষ, আমি আর কত সহ্য করবো, আমার দ্বারা আর সহ্য করা সম্ভব না। উনি আমার বলে সহ্য না করতে পারলে বেরিয়ে যা, সহ্য যদি না করতে পারোস তাহলে বেরিয়ে যা, আমি তোর জন্য এই ঘর ছাড়তে পারবো না, তো তোর জন্য আমার এই ঘর ছেড়ে আমি যেতে পারবো না, আমি এখন ঘর ছেড়ে কই যাব, আমি যে টাকা বেতন পাই তা দিয়ে আমার ঘর ভাড়াও হবে না, তোর বাবা তো ছেড়ে চলে গেছে, তুই আমার উপর এখন মানে ভূত হয়ে আমার ঘাড়ে বসছিস, আমি কি করব, যা, আমি কিচ্ছু করতে পারবো না, তোর কি করবি তুই কর। মানে ওই শহরটা আমার কাছে পুরো নতুন একটা শহরে ছিল। নতুন বলতে আমি তো এই শহরে অনেক বড় হয়েছি, কিন্তু দেখেন আমি এই শহরের কোনো কারোর সাথে আমার তেমন কোনো পরিচয় নাই, আমি কাউকে চিনিও না, যে কোনো মাধ্যমে একটা চাকরি নিব বা বাসা থেকে বেরিয়ে যাব ওইরকম কোনো স্কোপ আমার ছিল না। তো শেষ পর্যন্ত ওই বাসার মধ্যেই আমি এই নির্যাতন সহ্য করে যাচ্ছি এবং তা আমার উপরে প্রতিনিয়তই হচ্ছে, জোর জবরদস্তি করে আমার সাথে যা হচ্ছে তা আল্লাহর আরশ কেঁপে ওঠার মতো কথা। তো আমি এগুলো সহ্য করতাম, করতে করতে অনেক দিন হয়ে গেছে। অনেক দিন হয়ে যাওয়ার পরে একটা সময় আমি তখন প্রেগনেন্ট হয়ে যাই, আমার পেটে বাচ্চা চলে আসে। তো বাচ্চা চলে আসার পরে আমার সৎমা তখন বিষয়টা যা বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা চলে আসছে, উনি আমারে বলতেছে যে তোর বাচ্চা আমি অপারেশন করাই ফেলবো। তো বাচ্চার যেহেতু বাবা নাই, আর যে বাবা সে বাবা তো পরিচয় দেওয়া যাবে না, ওই তখন বাচ্চাটা আমার এই প্রথম একটা বাচ্চা উনি আমার নষ্ট করে। আমার বয়সটা তখন একদম কম ছিল ভাই, এত কম ছিল যা বলতেও আমার লজ্জা করতেছে। ওই বয়সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কান্না করতেছিল একরকম, যে এই মেয়েটার উপরে এটা কীভাবে হইলো। এবং আমার সৎমা বলতেছে যে ওর বিয়ে হয়েছে, কম বয়সে বিয়ে দিছি। তো ডাক্তার বলতেছে না কম বয়সে বিয়ে হইলেও তো এরকম হওয়ার কথা না। তো ওই সৎমাকে এমনি টাকা টুকা দিয়ে ডাক্তারকে ম্যানেজ করে কাজ করাইছে। তো কাজ করানোর পরে এই প্রথম আমার সৎমা একটু খেপছে আমার সৎ ভাইয়ের ওনার ভাইয়ের উপরে, মুরাদ মামার উপরে, যে খবরদার আজকের পর থেকে তুই নীলার উপরে তুই নীলার সাথে কথা বলবি না, মোটামুটি একটু খেপে গেল। এরপর থেকে উনি আর আমার সাথে ওভাবে খারাপ তেমন কিছু করে না, তবে আমার শরীরে হাত দিত। তো এই করতে করতে একটা সময় আমার মা আমারে বললো, দেখ তোর তো এই বাসায় এভাবে রাখতে পারবো না, এবং এই বাসায় রাখলে তো আগে পরে একটা ঝামেলা হবেই, আমি এখন কি করব, দেখ ও তো হয়তো আমি ওকে এখন ধমক দিয়েছি, হয়তো কিছুটা দিন ও ঠান্ডা থাকবে, 2 দিন পর ও তোর গায়ে আবারও হাত দিবে, তোর সাথে আবারও খারাপ সম্পর্ক করার চেষ্টা করবে, আর আমি তো পারবো না, তোর যেহেতু বিয়ের বয়স হয়েছে, একটা বাচ্চাও তুই নষ্ট করে ফেলছিস, তা আমি তোর বিয়ে দিয়ে দিই। উনি আমার এটা বলতেছে। পরে আমি বললাম যে আমার এত কম বয়স, এই বয়সে আমি বিয়ে করব? উনি বলে তো বিয়ে না করা ছাড়া তার কোনো উপায় নেই, এখন তুই কী করবো বল? তো আমি তোরে কালকে অফিসে নিয়ে যাব, অফিসের একটা লোককে দেখাবো, এবং তোর যদি পছন্দ হয় ওই লোকটার কাছে তোকে বিয়ে দিব। উনি আমাকে এটা বললো। তো পরের দিন উনি আমাকে সাজায়া টাজায়া ভালো পোশাক আশাক পরায়া আমার নিয়ে উনি যে অফিসে চাকরি করতো ওই অফিসে আমাকে নিয়ে গেছে। অফিসে নিয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক তখন উনি আমাকে বললো, বিশ্বাস করেন আসলে কি বলবো, বলে এই লোকটার কাছে তোকে বিয়ে দিব। একদম আমার বাবার বয়সে, মুখের মধ্যে দাড়িগুলো পর্যন্ত পাইকে গেছে। তো হিসাব করতে গেলে আমি এই লোকের নাতিনের থেকেও ছোট হব। আমি তখন কান্না করে ফেলছি, ওই অফিসের মধ্যে কান্না করতেছি। আর মা আমারে বলতেছে, কী রে কান্না করতেছিস কেন? আমি বললাম বাসায় যাবো, আমার ভালো লাগতেছে না। ওই লোকটা তখন আসছে, উনি সম্ভবত অফিসের কোনো বড় সিনিয়র কর্মকর্তা হবে, উনি আসছে, এসে আমার পাশে বসে বলতেছে, তুমি কান্না করতেছো কেন, কিছু খাবা? আমি বললাম যে না, কিছু খাবো না। উনি তখন আমার হাতে 500 টাকা 2টা নোট দিল। ওই সময় পর্যন্ত আপনার 1000 টাকা নোটগুলো ওভাবে বের হয় না অ্যাভেলেবেল, বের হয় না বলতে বেরই হয় না 1000 টাকা। তো আমাকে 500 টাকা 2টা নোট দিল, দিয়ে আমারে বললো যে এই টাকাটা আমি তোমাকে দিলাম, তুমি কান্না করো না, এর দিয়ে কিছু খায়ও। তাই বলে আমার সৎমা তখন আমাকে ঘরে নিয়ে গেছে। তো রাতের বেলা আমি কান্না করতেছি, বসে বসে কান্না করতেছি। সৎমা আমার ঘরে আসছে, এসে বলতেছে, নীলা কী হয়েছে তোর, তুই এরকম কান্না করতেছিস কেন, তুই আমার কাছে খুলে বলতো। তাই আমি আমার সৎমাকে বলতেছি, মা দেখো এই লোকটা তো আমার বাবার বয়সী, তোমার কি মনে হয় যে এই লোকটার সাথে আমার যায়? কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হয় যে এই লোকটার সাথে আমার যায়? আমার তো এই লোকটার সাথে কোনোভাবেই যায় না। এই লোকটা এরকম একটা বয়স্ক লোক, আমি ওনার মতো একটা লোককে বিয়ে করব? আমার সৎমা তখন আমাকে বলে, তুই বিয়ে করবি না আর ঘরে বৈশা এটা তোর উপরে নির্যাতন হচ্ছে, এটা সহ্য করবি? এখন তুই যদি মনে করিস তুই বিয়ে না বৈশা এটা সহ্য করে যাবি, তো এটা সহ্য করে যা, মুরাদ হয়তো কালকে তোরে আবারও খারাপ কাজ করবে তোর সাথে, এছাড়া তো কিছু করার নাই। তখন আমি ওই রাতে বসে বসে চিন্তা করতেছি নিজে, তখন তো মোটামুটি একটু বয়স হয়েছে, ভাবতেছি বাবা তো নাই, বাবা তো মরেই গেল, বাবার কোনো বংশধরও কোথায় আছে না আছে, তাদের কোনো অ্যাড্রেস ঠিকানা তাও কোনো কিছু জানি না, নিজের তেমন কোনো ভালো একটা আইডেন্টিটিও নেই। আর আমার যেই সৎমা, ওনার এখানেও আমি কতদিন থাকবো? আমি বড় হয়েছি, যুবতী হয়েছি, মামার খারাপ নজর আমার দিকে আসতেই পারে। তো বুড়ো হোক, যাই হোক, যেটাই হোক, অন্তত বিয়ে করে ফেলে। বিয়ে করলে ওই লোক আমাকে নিয়ে যাবে, বাসা থেকে তার বাসায় নিয়ে যাবে,
আমি তার বাসায় থাকবো, একটা নতুন জীবন পাবো, তো এইটা আমার জন্য ভালোই হবে, আমি মানে এই কাজটা আমি করবো না, মানে ভালো হয়ে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি যে আমি বিয়ে করে ফেলবো বা বিয়ে দিলে আমি রাজি হয়ে যাব। তো পরের দিন আমি তখন আমার সৎমাকে জানাইলাম যে ঠিক আছে, তুমি যদি বলো ওই লোকের কাছে আমাকে বিয়ে দিবা, ওই লোকের নাম ছিল জোসেফ আলী, যে জোসেফ আলীর কাছে আমাকে বিয়ে দিবা, তাহলে তুমি কথাবার্তা বলতে পারো, আমি রাজি আছি। তো উনি তখন গিয়ে কী কী বললো আমি জানি না। এদিক দিয়ে আমার ওই নানা নানি যারা আছে তারাও আমার মানা করতেছে, আর আমার যেই সৎ মামা আছে মুরাদ মামা, যিনি আমার সাথে খারাপ কাজ করে, ইনি পর্যন্ত আমাকে মানা করে যে নীলা তুই কাজটা করিস না, আর তোর উপরে একটা বিপদ আসতেছে, তুই কিন্তু বুঝতেছিস না, তুই তো সৎ মায়ের কথা শুনিস না, তুই বিয়ে করিস না। এখন আপনি বলেন তো আমি কাকে বিশ্বাস করব? আমার সৎ মামাকে যে আমার সাথে প্রতিনিয়ত এই ধরনের খারাপ কাজগুলো করে, নাকি আমার সৎ মাকে যে আমাকে এইভাবে মানে একটা বৃদ্ধ লোকের কাছে বিক্রি মানে একরকম বিক্রি করতেছে, নাকি আমার নানা নানি, সৎ নানা নানি যারা মানে এগুলো দেখেও না দেখার অভিনয় করে যাচ্ছে, কাকে বিশ্বাস করব? তখন আমার কাছে মনে হলো যে আপকে আপ খোদাই মা বাপ, আপকে আপ খোদাই মা বাপ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, একমাত্র আল্লাহ আমাকে বাঁচাইতে পারে এবং আল্লাহ আমাকে রাখতে পারে। আমি আল্লাহর উপরে তোয়াক্কা, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ তুমি আমাকে রহমত করো। আল্লাহর উপরে ভরসা করে আমি আমার সৎমায়ের উপরে ভরসা রেখে তখন রাজি হয়ে গেলাম। পরে সৎমা সব কিছু ঠিকঠাক করতেছে। এরই মাঝে আমার মানে সৎমামা বলতেছে আমার মাকে, মানে বলতেছে তুই যদি সত্যি নীলারে বিয়ে দিয়ে দিস তাহলে তুই বাসায় থাকতে পারবি না, মানে তুই তাই করে বলতেছে। আমার মা কিন্তু বড়, আমার মুরাদ মামা কিন্তু ছোট, তারপরেও বলতেছে তুই যদি ওরে যদি বিয়ে দিয়ে দেস তাহলে তুই বাসায় থাকতে পারবি না, তোকে এই বাসা থেকে বেরিয়ে যাওয়া লাগবে। আমার সৎমা বলতেছে যে আমি বেরিয়ে যাবো, প্রয়োজনে আমি বেরিয়ে যাবো, আমি বাসায় থাকবো না। মানে আমার তখন কী মনে হলো জানেন, আমার সৎমা মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, কারণ আমাকে ভালোবেসে সে আমার জন্য তার জন্মদাতা বাবা মা তার ভাইকে সে ছেড়ে দিচ্ছে। মানে আপনি বুঝতে পারেন যে সে আমাকে কতটা ভালোবাসে। ভাবছিলাম এই সৎ মায়ের মতো পৃথিবীতে আর আপন কেউ হতে পারে না, সৎ মানেই তো সৎ, আসলেই তিনি ভালো। উনি আমাকে তখন কি করলো, এই ঝামেলা লাগে আমার বিয়ের আগেই উনি আলাদা একটা বাসা ভাড়া করছে, আলাদা একটা বাসা ভাড়া করে আমারই নিয়ে, আমার সৎ ভাইরে নিয়ে, আর মানে উনি তখন এখান থেকে বেরিয়ে গেছে, বাসা থেকে বেরিয়ে গেছে। ওই বাসায় যাওয়ার 3 দিন পরে তখন মানে ওই লোক আরও কিছু লোক নিয়ে আসে, আইসা একটা হুজুর আনে, হুজুরের মাধ্যমে তখন কাবিন করে আমার ওই লোকের সাথে বিয়ে হয়, মানে জোসেফ আলীর সাথে। তো জোসেফ আলীর সাথে বিয়ে হয়, বিয়ে হবার পরে যেহেতু আমি আগে একটা বাচ্চা নষ্ট করছি, আপনারা তো অনেকেই বুঝেন, সব তো আর বলা যায় না। তো আমাকে তখন বাসর করে নিয়ে যাওয়ার পরে উনি বলে, উনি খুব খারাপ ভাষায় মানে খুব খারাপ ভাষায় গালি দেয় যে তোর তো ইনটেক মনে করছিলাম, তোর এরকম ভাবছিলাম, তুই তো ওই রকম, মানে খারাপ ভাষায় গালাগালি করে। আমি তখন কান্না করি বাসর ঘরে বসে বসে। তো এই মানে ওই রাতের পর থেকে, মানে বাসর রাতের পর থেকে এই ভদ্রলোক আমার কাছে খুব বেশি একটা আসে না, হয়তো 2 দিনে একবার আসে রাতের বেলায়, আবার আসে না, এরকমভাবে মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে। তেমন সৎমারে বললাম যে কি ব্যাপার, উনি আমার কাছে এরকম বারবার মানে আমার কাছে এরকম ঘন ঘন আসে না, উনি কি করে? তখন আমার সৎমা বলে তুই বুঝোস না, তোর কি সব বুঝাই তুই কি পিচ্ছি, বুঝোস না? আবার এই বাসায় ঘর ভাড়া থেকে শুরু করে সমস্ত বাজার সাজা সবই কিন্তু উনি করতো, মানে জোসেফ আলী করতো, ওনার টাকায় কিন্তু পুরো সংসারটা চলতো। তেমনি আমি সৎমারে বললাম যে কি হয়েছে, তুমি কি বলতে চাও, মানে উনি আসবে না কেন, উনি আমাকে বিয়ে করছে, উনি প্রতিদিন আমার কাছে আসবে না? বলে তার আলাদা বউ আছে না, আলাদা বাচ্চা আছে না, তুই ছাড়াও তার আরও 2টা বউ আছে। এই প্রথমে এই ঘটনা আমি জানতে পারি। আমি বললাম মা তুমি এটা কী বললা, তুমি তো আমার আগে এই কথা বলো নাই। উনি বলে তোরা বলতে হবে কেন, তুই বুঝোস না বেটা বুড়ো হয়ে গেছে, বিয়ে ছাড়া বুড়ো হয়েছে, তোর মতো তার ছেলে মেয়েও আছে। তো মানে কি বলবো, তখন মনে হলো যে ওই যে মানে শুরুতে আপনাকে বলছিলাম যে জন্মটাই একটা আজন্ম পাপ, তখন মনে হলো যে আসলেই জন্মটা একটা আজন্ম পাপ। তারপরও চোখ বন্ধ করে পড়ে আছি, বুড়ো হোক, সংসার তো চালাইতেছে, খরচ তো দিতেছে, মানে ফ্ল্যাটে তো থাকতে পারতেছি, আর তো বান্দি দাসীর মতো কাজ করা লাগতেছে না, পিছন থেকে ভাগের মতো হিংস্র প্রাণী তো এসে আর আমাদের ধরে না। এখন তো ভালো আছে, যে লোকের সাথে শুইছি সে তো তার তো কলমা কাবিন করে বিয়ে করছে, সে তো আমার স্বামী, তার সাথে শুইলে তো আমার সমস্যা নাই। তো মানে মাইনে নিলাম যে ঠিক আছে আমি ওনার সাথেই থাকবো এবং ওনার সাথেই থেকে যাব। তো ওনার সাথেই তখন আসি ভাই। এভাবে প্রায় অনেকগুলো মাস কেটে যাওয়ার পরে মানে আমার আবারও ভেবে কনসেপ্ট করছে যে বাচ্চা নিব। এবার আমার সৎমা আমার বাচ্চা নষ্ট করাই দিবে। তাই আমি বললাম আমি তো ওনাকে বিয়ে করছি, উনি আমার হাজব্যান্ড, আমি এখন বাচ্চা হয়েছে, তাইলে এখন বাচ্চা আমি নষ্ট করবো কেন? আমার সৎমা বলে তোর বাচ্চা নষ্ট করা লাগবে, জোসেফ আলী বলছে এখন তুই বাচ্চা নিতে পারবি না। তা আমি বললাম যে কেন বাচ্চা নিতে পারবো না? তো পরে জোসেফ আলী একদিন আমার ঘরে আসছে, মানে রাত্রেবেলা আমি বললাম আপনি নাকি আমার সৎমাকে বলছেন বাচ্চা না নেওয়ার জন্য, আমি তো পেটে বাচ্চা আসছে, নিব না কেন? উনি আমাকে বলে তোমার কাছে 2টো অপশন আছে, হয় সংসার নয় বাচ্চা, কোনটা নিবা? আমি বললাম হয় সংসার নয় বাচ্চা, মানে বলো যদি সংসার চাও, এভাবে ভালো আরামায়েশে থাকতে চাও, তাহলে বাচ্চা নিতে পারবা না, আর যদি বাচ্চা নাও তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব।
মানে পড়ছি আরেকটা বিপদে। কিরে কি বলে, সৎমাকে বলতেছি, সৎমা তখন বলে শোন একটু শান্ত হ, সব কিছু ঠিক হবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে, তুই এতটা তাড়াহুড়ো করিস না, তুই বাচ্চা নষ্ট করে ফেল। তো বাচ্চাটা নষ্ট করার পরে আমার শারীরিকভাবে একটু সমস্যা দেখা দিছে, এটা পার্সোনাল বিষয় নাই বলি। ওই সমস্যাটার কারণে আমার হাজব্যান্ডের সাথে আমার থাকা হচ্ছে না, আমি আমার ওই জোসেফ আলীর সাথে থাকতে পারি না। এইভাবে জোসেফ আলী আসার পরে আমার প্রতি রাতে চিৎকার চেঁচামেচি। উনি তখন করলো কি, এই 2 দিন পরে নিজের চোখে যে জিনিসটা দেখছি, মনে হয় যেন আল্লাহর আসবিনটা মনে হয় ভেঙে পড়ছে। নিজের চোখে দেখলাম রাত্রেবেলায় উনি আর আমি একসাথে ঘুমাইছি, হঠাৎ করে দেখি উনি নাই। না থাকার পরে আমার ভাইটা কিন্তু তখন আলাদা একটা রুমে ঘুমাইতো, আমি আর উনি এক রুমে, আর আমার মা আলাদা এক রুমে ঘুমাইতো। তো আলাদা ওই রুমে ঘুমাইতো। আমি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেলাম, এক ধরনের সাউন্ড পাচ্ছি। সাউন্ড পাওয়ার পর আমি উঠছি, উঠা যা দেখছি আর কি তা বলার মতো না। দেখার পরে মনে হইল যে তাহলে কি উনি এই জন্যই নিজের স্বার্থের জন্য এই লোকটাকে আমাকে বিয়ে করাইছে, নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। এরপর আমি তখন খোঁজ খবর নিতে শুরু করি, যে তখন আমি জানতে পারি উনি অফিসের, আমার সৎমা অফিসের খুব বড় একটা পর্যায়ে চলে গেছে, বড় একটা অবস্থানে চলে গেছে, খুব ভালো একটা পর্যায়ে চলে গেছে শুধু এই জোসেফ আলীকে দিয়ে। এরপরে আমি চিন্তা করছি যে আমি এই লোকের সাথে থাকবো না, আমি ওকে তালাক দিয়ে দিব। তো কাবিনের একটা কাগজ কিন্তু আমার কাছে ছিল, বুঝছেন, কাবিনের একটা পেপার আমার কাছে ছিল। পর আমি চিন্তা করছি যেটা আমি নিজের চোখে দেখছি, যা আমি দেখছি, এরপর তার এই লোকের সাথে থাকা যায় না, বা এরপরে তার সাথে থাকাও তো আমার জন্য হারাম, তা আমি ওর সাথে থাকবো না। তা এইরকম একটা পরিকল্পনা করেই আমি তখন ওনাকে তালাক দেওয়ার জন্য কাগজপত্রগুলো ঠিকঠাক করতেছি। যেহেতু আমার কাছে কাবিনের পেপার আছে, ভাই আপনাকে কি বলবো, কাগজপত্র ঠিক করতে যাই দেখি আমার কাবিনের পেপারটাই ভুয়া, এই পেপারটাই ভুয়া। যে আইডি কার্ড দিয়ে উনি আমাকে বিয়ে করছে সেটাও ভুয়া। তার আমি এতগুলো বছর যে লোকের সাথে থেকে গেছি, উনি আমার কোনো স্বামীই না। সৎমারে আইসা বললাম যে এই ঘটনা, কাবিনের পেপারটাও ভুয়া। উনি আমার বলে কাবিনের দরকার কি, তুই খাইতাছস না, থাকতাছস না। তাই আমি বললাম আমি যদি খারাপ জায়গায় গিয়া হোটেলে গিয়েও আমি থাকি, তাতে আমি আরও ভালো টাকা ইনকাম করতে পারবো, আমার এখানে থাকা লাগবে কা। উনি আমার বলে তুই তো হোটেলের মাইয়ে, তোর মা ছিল হোটেলের, তুইও তো হোটেলের মাইয়ে, আমি শুনছি না তোর মা কী কাজ করতো, হোটেলে গিয়া তোর আব্বারে পটাইয়া তারপরে বিয়ে করছে। যখন আমার জন্মদাতা মারে নিয়ে কথা বলছে, যে মা মরে গেছে, যে মায়ের কবরে আমি মাটি দিতে পারিনি, আমি তখন আর সহ্য করতে পারিনি যে না, অ্যাটলিস্ট এবার আর মেনে নেওয়া যায় না। এতক্ষণ যাই বলছে বা যেটাই বলছে, যাই করছে সব মাইনে নিছি, কিন্তু ভাই এখন আর মানতে পারবো না, আমি এটা আর মানতে পারবো না। এবার আমি ডিরেক্টলি বলছি যে আমি এই ঘর থেকে বেরিয়ে যাব, আমি এই ঘরে থাকবো না, আমি এই ঘরে থাকবো না। উনি আমার বলতেছে তুই না থাকলে না, তুই বেরিয়ে যা, কিচ্ছু বলে না। আমি দুপুরে ঠিক এই ঘর থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে গেছি, কই যাবো, আমি তো কাউকে চিনি না ভাই, কোথাও যাইনি। পরে ওখানে যাইতে যাইতে একটা মেয়ের সাথে দেখলাম, একটা মেয়েরে দেখলাম, রাস্তার মধ্যে দেখছি দুপুরে, পরে বিকেলের দিকে হাঁটতেছে। পরে মেয়েটারে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে মেয়েটা আসছে, আসার পরে মেয়েটার বাড়ি ছিল নোয়াখালী। পরে আমারে বলতেছে কি বলবেন বলেন। আমি বললাম বোন আপনার সাথে একটু কথা বলা যাবে। তো মেয়েটার আলাদা ডাক দিয়ে আমি তখন বলছি, বলার পরে মেয়েটা আমার বলতেছে এই ধান্দা কয়দিন ধরে করতেছেন, বাসায় নিলে চুরিদারি করে ভাগার লাগিয়া ব্যবসাটা কয়দিন ধরে করেন, ভালো দিয়ে পোশাক আশাক পরে আসেন, বুঝার তো কোনো উপায় নেই। এ বলে মেয়েটা তখন চলে যায়। তো এই জায়গায় বসে বসে কান্না করে, হোফায়া কাঁদতেছি, খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতেছে। এমন সময় একটা মহিলা আসছে, সে দেখছে কান্না করতেছে, আইসা আমারে বলে ইগো কান্না করতেছো কেন, দেখি উঠো তো। পরে আমার হাত ধরছে, ধরা পরে মনের দিকে তাকায় কান্না করতেছে। মহিলাটা মধ্যবয়স্ক ছিল। আমার বলে মা কান্না করতেছো কেন, আমি বলি না, কারণ বললে যদি আবার বলে আমি ধান্দা করতেছি, আমি ধান্দার লাইনে নামছি, এটা যদি বলে এই জন্য আমি ওনাকে বলি না। পরে আমার বলে তুই না আমার মেয়ের মতো, আমার মা কান্না করে না, বলো তুই কী হয়েছে আম্মু, তোমার কী হয়েছে বলো তো। এটা বলে যখন পাশে বসছে, তারপরে আমি ওনাকে জড়ায় ধরে কান্না করে করে বলছি। উনি আমারে বলে হায় হায় রে, কোনোদিন গল্প সিনেমাও তো এরকম কথা শুনি নাই, আল্লাহ রে আল্লাহ, চলো তুমি আমার সাথে আমার ঘরে চলো। তাই আমি বললাম আমি একজনকে বলছিলাম, উনি আমারে বললো আমি নাকি ওনার বাসায় গিয়ে চুরি করবো, তা আপনি আমাকে কেমনি নেবেন, আমি যদি আপনার বাসায় চুরি করি। বলে চুরি যে করবে সে নিজেকে চোর দাবি করে না, চলো তুমি আমার সাথে চলো। উনি জোর করে আমাকে ঘরে নিল। তো ঘরে নেওয়ার পরে ওনার একটা ছোট ঘর, ওনার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের একটা গার্মেন্টসে চাকরি করে, আরেকটা একটা ফ্যাক্টরিতে চাকরি করে। ওনার স্বামী আছে, স্বামী সম্ভবত আপনার টেম্পু বা বেবি ট্যাক্সি এরকম কিছু চালায়। ওনার ঘরে গেছি, যাওয়ার পরে উনি আমাকে একদম সত্যি কথা বলতে, একদম মেয়ের মতো আমাকে জায়গা দিচ্ছে যে
তুমি আমার মেয়ে, ঘরের মধ্যে আসি 4 দিন হয়ে গেছে, আমি কোনো খোঁজ খবর নেই, ওনার বাসায় পড়ে আসি। উনি আমাকে দিয়ে সত্যি কথা বলতে একটা কাজও করাইতো না, আমাকে নিজের হাতে ধরে খাওয়াই পর্যন্ত দিত। যেমন ছোটোবেলা আমার মা আমাকে খাওয়াইতো, ঠিক এমন করে আমাকে লোকমা ধরে ধরে খাওয়াই দিতেছে, নিজের মেয়ের চেয়েও আমাকে আরও বেশি আদর করতেছে। এভাবে 4 দিন 5 দিনের মতো কেটে গেল। 8 দিনের দিন ওনার বাসায় আমি 8 দিন কি 9 দিনের মতো অবস্থা একদিন ওনাকে নিয়ে বেরোইছি, উনি বাজার করবে। আমার বলে, নীলা তুমি সারাদিন ঘরে বসে থাকো, তোমার তো খারাপ লাগে, চলো আমার সাথে, আম্মুর সাথে একটু বাজারে চলো, আমি তোমাকে বাজারে নিয়ে যাই। আমি ওনাকে আম্মু করেই ডাকতাম। পরে উনি আমাকে বাজারের দিকে নিয়ে গেল। বাজারে যাওয়ার পরে মানে আল্লাহর কি হুকুম, ওই বাজারে হঠাৎ করে আমার সৎ মায়ের সাথে দেখা। আমার সৎ মা জড়াই ধরে কান্না করতে শুরু করছে, মানে চিৎকার করতেছে। বাজারে পুরো মানুষ একসাথে হয়ে গেছে, মানে বাজারে সব মানুষ হয়ে গেছে, সবাই বলতেছে কী হয়েছে কী হয়েছে। আমার সৎমা বলে, আমার মেয়ে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, আমি আমার মেয়েরে পাইছি, আমার মেয়েরে ঘরে নিব। আমি আমার সৎমাকে বলতেছি, আমি তোমার সাথে ঘরে যাব না। আমার সৎমা বলতেছে, ওই জোসেফ আলীর আমি জুতা দিয়ে পিঠা বের করে দিয়েছি, জোসেফ আলী আর এই ঘরে কখনোই আসবে না, জোসেফ আলী আর এই ঘরে কখনোই আসবে না, তুই আমার সাথে চল। আমি বলছি, না আমি তোমার সাথে যাব না, আমি তোমার সাথে যাবই না, আল্লাহর দোহাই লাগে আমি তোমার সাথে যাব না। পরে আমার সৎমা করছে কি, বাজারে মানুষ টানুষ সাইডে আমার সৎমা তখন আমার সাথেই ওই যিনি আমাকে আশ্রয় দিয়েছে ওনার ঘরে আসছে, আইসা ওনার মেয়েদেরকে, ওই মহিলার হাজব্যান্ডকে সবাইকে বুঝাইতেছে, নীলা রাগ করে চলে আসছে, এটা। পরে মহিলা বলতেছে, আপনি যে বলেন ও রাগ করে আসছে, আপনি এটা করছেন। আমার সৎমা তখন ওই মহিলার পা ধরে বলতেছে, ভুল করছি রে বোন, আমি যা করার করছি, এখন আমার মেয়ের আমার দিয়ে দাও, আমি আর এরকম করবো না। তখন উনি এমনভাবে হাতে পায়ে ধরতেছে সবাই তখন আমারে বলতেছে যে, নীলা তোমার সৎমা ভালোই আছে, উনি ভালো হয়ে গেছে, মানে খারাপ না, তুমি যাও। তাই আমার কথা, আমি যাবো না, আমি কেন যাব বলেন, আমার সাথে যা হইতেছে এরপরে কি আর যাওয়া যায়? সবাই বলতেছে যাও সমস্যা নেই। সবাই আমাকে বুঝিয়ে শুনে আবার আমার সৎমার হাতে আমাকে তুলে দিল। এবার আমি আবার ঘরে গেলাম। যাওয়ার পরে সবসময় চুপচাপ করে বসে থাকি, কান্নাকাটি করি। হ্যাঁ, এটা সত্যি। এবার যাওয়ার পরে জোসেফ আলী কিন্তু আর ঘরে আসে নাই। কী হয়েছে জোসেফ আলীর সাথে সেসব আমি আর কিছুই জানি না। এই ঘরে থাকতে তখন আমার ছোটো ভাইটা এইটে পড়ে, মনে হয় 7 না জানি 8-এ পড়ে, ওর তখন পরীক্ষা চলতেছে। তেমন সৎমা বলতেছে যে, আমি তো মানে এই ঘটনাটা আরও ধরেন আপনার মাস 6 পরের কথা বলতেছে। আমার সৎমা বলতেছে, আমি তো অফিসের জন্য যেতে পারবো না, ওর তো এখন পরীক্ষার কেন্দ্র পড়ছে অন্য কোথাও, ক্লাস 8-এর কী জানি একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষার কেন্দ্র নাকি অন্য জায়গায় পড়ছে। তো আমাকে বললো যে বৃত্তি পরীক্ষার মতো একটা পরীক্ষা আর কি। তো বললো, তুই ওরে নিয়ে যাবি, পরীক্ষা হলে আবার নিয়ে আসবে। তো আমার ছোটো ভাই কিন্তু আমার সাথে সম্পর্ক অতটা ভালো না, মানে এমনি দেখলে আপু টাপু এরকম, অত মানে গভীর সম্পর্ক না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি নীরব নিয়ে যাবো। তো ওরই করলাম কি, আমি প্রথম দিন পরীক্ষার হলে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার নিয়ে গেছে। দ্বিতীয় দিন নিয়ে যাওয়ার পরে ওর একটা ফ্রেন্ড আছে সৈকত নামের। সৈকত তখন ওর সাথে কথা বলতেছে। তো পরে আমি তখন পাশে দাঁড়ায় আছি, এমন সময় সৈকতের বাবা আসছে। আসার পরে সৈকতের বাবার সাথে একটা বিদেশি লোক ছিল। আবার ওই বিদেশি লোকটা বাংলায় কথা বলতে পারতো, মানে বিদেশি লোক কিন্তু বাংলায় কথা বলে, একদম পুরো বিদেশি, চুল টুল সাদা, একদম বিদেশি লোকের মতো। তো এই লোকটা আসার পরে এই লোকটা তখন নীরব তখন বলতেছে যে, মানে ওর মানে ফ্রেন্ডকে বলতেছে, সৈকতকে বলতেছে, আমার বড় আপু নীলা আপু। তারপরে মানে আমাকে জিজ্ঞেস করলো ওর বাবা, মানে আমার সৈকতের বাবা, ভালো আছো মামনি? আমি বললাম জি ভালো আছি। পরে বলো, ও আচ্ছা ঠিক আছে। পরে অনেকক্ষণ কথাবার্তা বলে বলো, চলো আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবা। পরে আমি বললাম, না আঙ্কেল, আমরা তো বাসায় যাব, আমাদের বাসায় রান্নাবান্না করা আছে। বলে, না আজকে তো সৈকতের জন্মদিন, এটা হয়তো তোমাকে বলা হয়নি, বা এটা কিন্তু নীরব জানে। তখনই নীরব আমার বলতেছে, আপু হও, আজকে সৈকতের জন্মদিন, আমি দুপুরে সৈকতের ওখানে খাবো। তাই আমি বললাম, এটা তো তুমি আমার আগে বলো নাই, তোমার আম্মু তো টেনশন করবে। বলে, না টেনশনে কিছু নেই, চলো আমরা ওখানে খাওয়া দাওয়া করি, তারপরে চলে যাব। আমি মানে যেতে চাচ্ছিলাম না আর কি। পরে একরকম জোর করে আমাকে তখন ওইখানে নিয়ে গেছে, ওই বাসায় আমাকে তখন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন দেখলাম যে ওরা অনেক বড়লোক, মানে বিশাল বড়লোক। আমি সত্যি কথা বলতে কোনোদিন এত বড়লোকের ঘরে আসি নাই। মানে কার্পেটগুলো পর্যন্ত মনে হয় লাখ লাখ টাকার, কোটি টাকার বাড়ির সামনে 4টা গাড়ি, মানে বিশাল অবস্থা। তো বাড়িতে যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া দিল, আমি খাইলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ ধরে ইয়েটিয়া হইলো, কথাবার্তা হলো। হওয়ার পরে আমি বিকেলে আমার ভাইকে নিয়ে বাসা থেকে চলে আসি। আসার পরে আমার সৎমা আমাকে বলে, লেট হয়েছে কেন? আমি বললাম, এই ঘটনা। তা আমার মুরাদরে আবার কিন্তু ওই মানে নীরবরে সৎমা বকাবাধ্য করে। এই ঘটনার 4 দিন পরেই একদিন নীরবের বাসায়, মানে আমাদের বাসায় সৈকত তখন আসে। এবং সৈকত আসার সময় করে কি, ওই যে একটা বিদেশি ফ্রেন্ড ছিল ওদের বাসায়, ওই লোকটাকে নিয়ে আসে। তো আসার পরে আমার সৎমা তখন অফিসে ছিল, বিদেশি লোকটা তখন আমার সাথে কথা বলতেছে যে, মানে তোমার মানে তুমি এইরকম। আমি তখন ওনাকে জিজ্ঞেস করে, আপনি তো বিদেশি, বাংলা বলেন কিভাবে? বলে, সৈকতের বাবা আমার সাথে, আমরা একসাথে ইউএসএ থাকি, আমরা আমেরিকাতে থাকি, সৈকতের বাবা আর আমি
আমি সৈকতের বাবার ফ্রেন্ড, সো আমি সৈকতের বাবা আমাকে বাংলা বলানো শিখেছে, আমি বাংলা বলতে পারি। উনি মোটামুটি মধ্যবয়স্কই ছিল, বাট অনেকটা ভালো। তো আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, অনেক নম্র ভদ্র, মানে খুব ভালোভাবে কথাবার্তা হলো। তো বলে আমারে বলতেছে যে মানে তোমার আমার খুব ভালো লাগছে, এটা সেটা। তখন আমার কিছু টাকা দিতে চাইলো, বাট আমি টাকা নিলাম না। আমি টাকা নিব কেন? তো এরকমভাবে মাঝে মাঝে আমার সৎমাতা বাসায় থাকতো না, সৈকতের সাথে এই লোকটা আসতো। আইসা সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এভাবে থাকো, তোমার বিয়ে হয়েছে কিনা, এটা ওইটা। অনেক দিন ধরে আমার সাথে কথাবার্তা বলে এই লোকটার সাথে একদিন সৈকতের মাও আসছে। সৈকতের মা আসছে, আসার পরে সৈকতের মা আর ওই লোকটা যে আসতো ওই সময় কিন্তু মানে আমার মা কিন্তু বাসায় থাকতো না, তিনি কিন্তু অফিসে থাকতো। আসার পরে সৈকতের মা একদিন আমাকে বলতেছে, আচ্ছা নীলা, আমাদের ওই ফরেনিয়ার লিও, ও তো তোমারে পছন্দ করছে, তোমার বিয়ে করতে চাই, তুমি কি বলো? পরে আমি বললাম, না না, আমার এর আগে 2টা বিয়ে হয়েছে, মানে আমার এর আগে বিয়ে হয়েছে, বা আমার হাজব্যান্ড আমার টিকে না, বা আমি আসলে বিয়ে করবো না। আন্টি, এটা আপনি বললেন না, মানে উনি ভদ্রলোক, বিদেশি মানুষ, আমাদের দেশে আসছে, আমাদের দেশের মেহমান, উনি আমাদের দেশ থেকে সম্মানের সহিত চলে যাক, এই ধরনের কোনো কিছু আপনি বললেন না, আমি এগুলো করবো না। তুমি আমাকে বলে, না মামুনি, উনি ভালো আছে, মানে ওনারও একটা বিয়ে হয়েছে, বাট ওনার ওয়াইফ চলে গেছে, উনি বাংলাদেশে আসছে, অনেক মেয়ে দেখছে এই পর্যন্ত, অনেক মেয়ে ওনাকে দেখাইছে বিয়ের জন্য, বাট উনি আসলে কোনো মেয়েরই পছন্দ করে না, তোমারই দেখছে, তোমারই পছন্দ করছে, তোমারই বিয়ে করতে চায়, তুমি অ্যাটলিস্ট মানা করো না। পরে আমি বললাম যে দেখেন, এটা কিভাবে সম্ভব, বা আমি মানে আমার মাকে আমার জানাইতে হবে। বলে, দেখো তোমার আম্মুকে জানাও বা যাকেই জানাও, সমস্যা নাই, তুমি জানাও, বা যদি তুমি রাজি থাকো তাহলে লোকটাকে তোমাকে বিয়ে করাই দিব। রাতের বেলা এবার সৎমাকে আমি তখন জানাইলাম যে দেখো, এমন এমন ঘটনা, নীরবের এক ফ্রেন্ড আছে সৈকতের মা আইসা এমনি এমনি বলতেছে। আমার সৎমা আমার গালাগালি শুরু করছে, এই তোর আকল হয় নাই, তোর শিক্ষা হয় নাই, আবার বিয়ে বসবি? বিয়ে বৈশা জীবনটার এইভাবে নষ্ট করছিস, জীবনটার এইভাবে শেষ করছিস, তুই আবার বিয়ে বসবি? তোর কি কোনোদিন শিক্ষা হইব না? তুই কি কোনোদিন মানুষ হইবি না? মানে সৎমায়ের বকাবাদ্য শুনে আমি জায়গার মধ্যে ভঙ্গ হয়ে গেছে, মানে আর কথা বলতেছি না, যে উনি আমাকে যা বলতেছে, মানে এতক্ষণ পর্যন্ত যা উনি আমাকে বলছে, এগুলো তো সহ্য করার মতো না। পরে আমি চুপচাপ হয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন, আমি মানে সৈকতের মাধ্যমে ওনার মানে সৈকতের মাকে, মানে নীরবের মাধ্যমে সৈকতের মাকে আমি মানা করে দিব। আমার সৎমা বলো, খবরদার আর কোনোদিন এসব কথা মুখে বলবি না, আজকে বলেছি, শেষ, আর কখনোই বলবি না। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি তো চিল্লি করেন না, আমি বলবো না কারো কাছে। ধরেন আমি ওইখানে বিষয়টাতে পুরো ধামাচাপা দিয়ে দিলাম, মানে চুপ হয়ে গেছে। এর সপ্তাহখানিক পরে আমার সৎমা নিজেই আমারে বলতেছে, রে নীলা, আমি তো না বুঝা তোর সাথে ওই দিন অনেক কথাবার্তা বলে ফেলছি, আমি তো বুঝি নাই, কিন্তু আমি তো সৈকতের মাধ্যমে বা নীরবের মাধ্যমে খবর পেলাম, লোকটা তো আসলেই ভালো, উনি হচ্ছে আমেরিকার সিটিজেন, আমেরিকায় থাকে, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, লোকটা যদি তোর বিয়ে করতে চায়, তোর বিয়ে করে আমেরিকা নিয়ে যাবে। পরে আমি বললাম, আপনি তো মানা করছেন। উনি বলে, আরে তোর চাঁদ কপাল রে, তোর কপালের মতো কপাল দুনিয়াতে হয় না, শেষ বয়সে আইসা আল্লাহ যে তোরে দিকে এইভাবে ফিরে তাকাবে, এটা আমি বিশ্বাসই করতে পারি নাই, তোরে ওই লোকের কাছে বিয়ে দিব। আমি বললাম, আপনি যদি মনে করেন বিয়ে দিবেন, তাইলে বিয়ে দিতে পারেন, আমি তো হাও বলি না নাও বলি, এটা তো আপনার ইচ্ছা। পর আমাকে বলেন, না না না, আমি এই লোকটার কাছে তোকে বিয়ে দিব, আমার এই লোকটার খুব ভালো লাগছে, আমার এই লোকটার খুব মনে ধরছে, লোকটা অনেক ভালো, আমি এই লোকটার কাছে তোর বিয়ে দেবো। স্বপ্ন এরকম করে বলতেছে। আমি তখন বললাম, ঠিক আছে, আপনি যদি মনে করেন বিয়ে দিবেন তাহলে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমার হাও না নাও না। এবার ওনারা তখন পারিবারিকভাবে বিয়ের আয়োজন করলো। তো আমি সৎমাকে একটা কথাই বলছি, এই বিয়েটা যাতে আমার ফেক না হয়, মানে আমাকে এর আগে তো আমার বিয়ে হয়েছে। উনি বলে, প্লিজ এগুলো আর বলিস না, আগেরগুলো সব বাদ দেয়, আগের কথা বলে ঝামেলা বাড়াইস না, আগেরটা যা হবার তা হয়ে গেছে, বাট এখন আমি তোকে বিয়ে দিব, একদম ভালোভাবেই বিয়ে দিব, আগের কোনো কিছু এখানে থাকবে না। মানে আমার সৎমা আমাকে এরকম করে কনফিডেন্সলি বুঝাইতে আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে পারিবারিকভাবে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এই লোকের সাথে আমার বাসর হলো আপনার সৈকতদের ঘরে, মানে সৈকতদের বাসা নিয়ে গেছে গাড়ি বহরে, অনেক মোটামুটি বড় করেই হয়েছে। কিন্তু ওই সৈকতদের ঘরে নিয়ে যাওয়ার পর ওই ঘরে আমার ওই লোকের সাথে বাসর হলো, এবং লোকটা সত্যি অনেক ভালো ছিল। বাসর হওয়ার কিছুদিন পরেই, 2-1 দিন পরেই সে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলো, খুব দ্রুত গতিতে পাসপোর্ট হয়ে গেল, এবং সে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেললো। বিশ্বাস করেন, আমি সত্যিই বুঝতে পারি না যে আল্লাহ আমার ভাগ্যে এত সুখ রেখেছে, এই বয়সে এসে বা এই জায়গায় এসে যে আল্লাহ আমার প্রতি এতটা সদৈবান হবে, বা আমি আমেরিকার মতো একটা দেশে চলে যাবো একজন লোককে বিয়ে করে, এইটা আমার কখনোই আমার ভাগ্যে যে এরকমভাবে বুঝতে পারি না। আমার মা ওই লোকটার সাথে খুব ফ্রেন্ডলি ছিল, আমার সৎ মা। লিওর সাথে কথাবার্তা বলতো, লিও আমার আম্মুর সাথে খুব ফ্রেন্ডলি, আম্মি করে কথা বলতো, খুব ভালো একটা সম্পর্ক ছিল। এরকমভাবে দীর্ঘদিন আমার ভিসা প্রসেসিং হইতেছে, আমি লিওর সাথে ঘুরতেছি। আমাকে কক্সবাজার নিয়ে গেছিলো, সেন্ট মার্টিন নিয়ে গেছিলো, এবং আমাকে সুন্দরবনে ঘুরতে নিয়ে গেছে, যেগুলো আমার জীবনে শুধু ড্রিমে ছিল, শুধু স্বপ্নই ছিল। টিভির মধ্যে দেখতাম যে মানুষ ঘুরতে যায়, চিন্তা করতাম যদি একবার কক্সবাজার যেতে পারতাম, কক্সবাজার যদি আল্লাহ একবার যাওয়ার ব্যবস্থা করে দিত। বাট সেই কক্সবাজার আমি এমন একটা লোকের সাথে গেছি
মানে এমন একটা ফরেনিয়ারের সাথে গেছি, ওনার নিজের গাড়ি করে। তো আমার নিতান্তই আমার ভাগ্যে, আল্লাহ আমাকে ভাগ্যে লিখেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নাই। তাহাজ্জুদের নামাজ পড়তাম, দোয়া করতাম। তো যাই হোক, অনেকটা সুখী হলাম। পরে সে আমার ভিসাও প্রসেসিং মোটামুটি প্রায় হয়ে গেছে। আমার ছোটো ভাইটা আমার বলতেছে, নীরব বলতেছে যে আপু তুমি কিন্তু যাই আমার লইয়া যাবো, আমি কিন্তু আমেরিকায় যাবো। আমার আচ্ছা ঠিক আছে, আমি গিয়া তোরে নিয়ে যাবো, তুই চিন্তা করিস না, তোরে আপু নিয়ে যাবো, তুই আপুর সাথে যাবি। তো আমার আপু তখন বলতেছে, আমি নীরব তখন কান্নাকাটি করে এরকম। এই যে আমার সব কিছু ঠিকঠাক হলো আলহামদুলিল্লাহ। আমি আপনার ফেব্রুয়ারি মাসের মনে আছে আমার ফেব্রুয়ারিতে ছিল, মোটামুটি তখন শীতের সময় ছিল। তখন আমি আপনার আমেরিকাতে যাই আর কি, এই লোকের সাথে, লিওর সাথে। তো ওইখানে যাওয়ার পরে দেখে ভাই ওর বিশাল বিল্ডিং, ওর ওখানে নিজের অনেক বিজনেস আছে এবং ও অনেক বড় লোক। তো যাওয়ার পরে লিওর সাথে আমার সময়গুলো ভালোই কাটতেছে। প্রায় লিওর সাথে এখানে আমেরিকাতে যাওয়ার কিছুদিন পরে আমি তখন প্রেগনেন্ট হয়ে যাই, বেবি কনসেপ্ট করি। তো বেবি কনসেপ্ট করার পরে লিও হঠাৎ করে বলতেছে যে বেবি না নেওয়ার জন্য। তা আমি বললাম যে আমি বেবি কেন নিব না। ও কিন্তু আমার কোনো কাগজপত্র কোথাও জমা দেয় নেই, জাস্ট আমাকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে আমাকে আটকায় রাখছে। ওই রুমে আমি ওর সাথে থাকতেছি। আমাকে রুমের বাইরেও খুব একটা নেয় না, হয়তো বড় জোর আমাকে ও এখানে একটা মতো আছে, সুইমিং পুলের মতো আছে, সুইমিং পুলের ওখানে নিয়ে যায়। আমি সুইমিং করি, 7-8 কাটি, এরপরে আবার ঘরে ওইটুকুই, এর বাইরে আমাকে কিছু এনে না। হয়তো বাসার ছাদ থেকে আমি আমেরিকাটাকে দেখতে পাই, ওইটুকুই। কিন্তু যাই হোক, এরপরে ভালো আছি। তখনও কিন্তু আপনার মোবাইল ওভাবে প্রচলিত না, চিঠিপত্রের মাধ্যমে মানুষের কথোপকথন হতো। এই করতে করতে ধরেন আমি তখন বাচ্চাটাও ওর রিকোয়েস্টে তখন আমি বাচ্চাটা নষ্ট করি। আমি কতগুলো বাচ্চা নষ্ট করছি হিসাব করেন। এই ভেবিটাও তখন আমি ওইখানে নষ্ট করি। নষ্ট করার পরে আমার সৎমা আমাকে দেশ থেকে বারবার বলতেছে যে উনি আমাকে চিঠি লেখে বা ফ্যাক্সের মাধ্যমে বিভিন্নভাবে জানাইতেছে, তুই করিস না কেন, বাচ্চা নিচ্ছিস না কেন, বাচ্চা না নিলেও তো তুই ওখানকার নাগরিক হতে পারবি না, ওই তোরে ছাইড়ে দিব, এই সেই এগুলো আমার সৎমা আমার বলতেছে। দ্রুত বাচ্চা নেওয়ার ব্যবস্থা কর। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করে বলতেছো, আমি আবারও বেবি কনসেপ্ট করছি। এবার আমি লিওকে বলতেছি যে আমি বেশি বাচ্চা নষ্ট করবো না। এই বাচ্চা যেহেতু দুনিয়াতে আসছে, আমি দুনিয়াতে আসবো, আমি বাচ্চা নষ্ট করবো না। এখন লিও কোন মনস্তাবে আমাকে বলতেছে বাচ্চা নষ্ট করো, দুজনের মাঝে ঝগড়া হইতেছে। আমার আম্মাকে ফোন দেয়, আম্মা বলতেছে, আমার গোপনে গোপনে বলতেছে তুই বাচ্চা নষ্ট করবি না, খবরদার। আবার লিওকে কী বলে তা তো আমি জানি না। এভাবে কয়েকদিন পরে হঠাৎ করে আমাকে নীরব ফোন দিল দেশ থেকে, আম্মু হসপিটালে, আম্মু বাঁচবে না, আম্মু লাইফ সাপোর্টে। কী হয়েছে, হঠাৎ করে কী হয়েছে ও বলতে পারে না। আমি সাথে সাথে লিওকে জানালাম যে লিও এমন ঘটনা, আমার আম্মু তো অসুস্থ। লিও আমাকে বলছে তুমি ইমিডিয়েটলি দেশে যাও। দেখেন আমার জন্য টিকিট কেটে নিয়ে আসছে, কিন্তু তখনও বুঝি না কিরো আমার জন্য টিকিট কেটে নিয়ে আসবে কেন। আমার জন্য টিকিটটা কেটেও সাথে করে নিয়ে আসছে যে তুমি দেশে যাও। তো কীভাবে জানলো আমার আম্মু অসুস্থ? আমার আম্মুর সাথে তো বা নীরবের সাথে তো ওর কোনো সম্পর্ক নাই। পরে আমার বলতেছে যে তুমি করো, দেশে যাও ইমিডিয়েটলি, তোমার আম্মু অসুস্থ, তোমার আম্মার কাছে যাও। পরে সে আমাকে টিকিট কেটে দিল। পরের দিন আমার ফ্লাইট। এয়ারপোর্ট পর্যন্ত খুব আদর, সারা রাত আদর করলো, শপিং করাই দিল, গোল্ডের এটা সেটা কিনে দিল, খুব আদর আপ্যায়ন করে এয়ারপোর্টে আনলো। এয়ারপোর্টে আইনে তখন কিন্তু আমি প্রেগনেন্ট। এয়ারপোর্ট থেকে তখন আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। আমি দেশে আসার পরে দেখি আমার আম্মা বাসায়, আম্মা সুস্থ এবং বাসায়। আমি তখন নীরবরে বললাম, কিরে তুই বললি আম্মা লাইফ সাপোর্টে, আম্মা হসপিটালে, আম্মা যে কোনো সময় মারা যেতে পারে, আমাকে এগুলো জানাইলি, বাট এখন যে আম্মা ঘরের ভিতরে সুস্থ সবল আলহামদুলিল্লাহ ভালো আছে। ও তখন আমাকে বলতেছে যে তুমি কি চাও না আম্মু সুস্থ থাক, আম্মু ভালো থাক? আমি বললাম না, এটা তুমি অবশ্যই চাই, আমি কেন চাইবো না, আম্মু ভালো থাকবে এটা তো আমি চাইবো। বলে হ্যাঁ আম্মু এখন ভালো আছে, তুমি আম্মুর নিয়ে টেনশন করো না। তা আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, নফল নামাজ পড়লাম যে আল্লাহ আমার আম্মাকে সুস্থ ভালো রাখছে। আম্মুর সাথে ঘুরতেছি ফিরতেছি, কথা বলতেছি। এই 3 দিন পরে আম্মু আমারে বলতেছে যে উনি ঢাকায় যাবে। তো আমি বললাম যে ঢাকায় কেন? পরে বলতেছে কোন একটা কারণে উনি যাবে ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখাবে, আরেকটা কাজ আছে। তা আমি তখন বললাম যে আমি তোমার সাথে যাই, বাংলাদেশে আসছি অনেক দিন পরে, ঘোরাফেরা হয় না, একটু ঘুরি। উনি আমাকে বলে তাই আমেরিকায় ঘুরে তোর শখ মিটে নাই, তুই থাক, আমি ওখান থেকে আসি, আমি রাত্রে আজকে যাব, কালকে চলে আসবো ডাক্তার দেখা, আমি হিরোকে নিয়ে যাবো। এই মাঝেও কিন্তু আমার এখানে আসার পরেও কিন্তু আমার লিওর সাথে আর কোনো কথাবার্তা নেই। ওই সময় তো ফোন ছিল না, ওর সাথে কোনো যোগাযোগ নাই। তো চিঠিপত্রের মাধ্যমে কথোপকথন হতো, ড্রাফট পাঠাইতো। এবার হলো কি আপনার, আমার আম্মা তখন ওইখানে গেছে, যাওয়ার পরে পরের দিন ওই দিন কেটে গেছে, এর পরের দিন বিকালে নীরব একা ঘরে আসছে। পরে আমি নীরবরে বললাম, কিরে তুই একা আসলি, মা কই? বলে জানি না, এমনি বলতেছে জানি না। এইটা কী ধরনের কথা বলিস? তুই আর আম্মা একসাথে বেরোইলি, তোরা একসাথে ঘর থেকে বেরোইলি, আম্মু তোরে নিয়ে গেল, বললো ডাক্তার দেখাবে ঢাকাতে, পরের দিন চলে আসবে, এখন আম্মু নেই, ঘটনা কি? আমি তো বুঝলাম না। ও আমারে বলতেছে যে না আম্মু, আমি জানি না আম্মু কই জানি চলে গেছে। আমার মনে তখন সন্দেহ ঢুকলো, কিরে আম্মা কই চলে যাবে?
আমি ওরে ধমকাইতেছি। ও বলে, দেখো আপু, হসপিটালে আমি আর আম্মা একসাথে ছিলাম, হঠাৎ করে আম্মুরে দেখি না, আম্মুরে না দেখে আমি পরে চলে আসছি। তাইলে আম্মু কোথায় যাবে? আম্মু হঠাৎ করতে আম্মুরে দেহস না, মানে অসুস্থ একটা মানুষ। আমি তখন ভাই আম্মারে খুঁজতে শুরু করছি। আমি তখন ঢাকায় গেলাম, ও যে হসপিটালে বলছে ওই হসপিটালে এইখানে সেখানে, কোথাও তখন আম্মারে খুঁজে পাই না। আম্মা নাই 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 নাই, আম্মা টোটালি নাই। তখন কিন্তু আমার পেটের বাচ্চাটা মোটামুটি বড় হয়ে যাইতেছে। তখন আপনাদের কি বলবো, আমার ছোট ভাই নীরব কিন্তু কিছু বলে নাই। আম্মুর একটা বান্ধবী আছে, হেলেনা খালা সম্পর্ক হয়। হেলেনা খালা আমারে বলতেছে যে আম্মু নাকি আমেরিকা চলে গেছে। কি বলবো, আম্মু আমেরিকা যাবে কেন? মানে আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না। তখন আমি নীরবরে বললাম যে, নীরব, আপু চলে যাই? বলে, আম্মু চলে গেছে, তুমিও চলে যাবো? আমি বললাম, আমি চলে যাবো। মানে তখন আমার মনের ভিতরে মনে হয়েছে যে হ্যাঁ, মনে হয় আম্মা চলে গেছে আমেরিকাতে। মানে লিওর সাথে আম্মুর যে কথাবার্তা হইতো, অনেক দিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কথা বলতো, এবং তাদের কথোপকথন তো মানে একটু ভালো ছিল না। পরে আমি কী করলাম, সাথে সাথে এয়ারপোর্টে গেছি, টিকিট কাটলাম। টিকিট কাটার পর আমি তখন আমেরিকার ফ্লাইটে উঠছি। আমি ওখানকার এয়ারপোর্টে নামছি। এয়ারপোর্টে নামার পরে আমি ইমিগ্রেশন কোর্স করতে পারিনি। ইমিগ্রেশন অফিসারের কাছে গেছি, উনি আমাকে বলতেছে আমার ভিসা ব্যান্ড হয়ে গেছে, আমি ঢুকতে পারবো না, রিজেক্ট। তাই আমি বললাম যে কেন? এরপর বললাম, আমার নামে মামলা আছে ওই দেশে। তুমি তো কোনো অর্গানাইজ করি নেই, কিসের মামলা? আমাকে একদিন এক রাত ওখানে আটকায় রাখে, প্রায় 24 ঘন্টার মতো আমাকে ওখানে আটকায় রাখে, আমাকে ওই দেশে ঢুকতে দেয় না। 24 ঘন্টা পরে এর পরের ফ্লাইটে আমাকে আবারও বাংলাদেশে রিটার্ন করে। বাংলাদেশে চলে আসার পরে তখন আমি শিওর হয়ে যাই যে হ্যাঁ, আমার স্বপ্ন ওখানে চলে গেছে, এবং লিও আমাকে এই দেশে পাঠাই দিয়া কি চিরতরে যাতে আমি আমেরিকা ঢুকতে না পারি এমন ব্যবস্থা করে দিছে। আমি আর ঢুকতে পারলাম না। পেটের বাচ্চাটা বড় হয়েছে, পরে ওর ঠিকানায় আমি চিঠি লিখছি। তো ওইখানে যাওয়ার পরে কিন্তু ও আমার মারই বিয়ে করছে। এটা আমি নীরবের মাধ্যমে জানতে পারি। যেদিন গেছে ওই দিনও আমার সৎ মাকে বিয়ে করছে। তো আমার বাবা হয় সম্পর্কে। তো একরকম বাবার কাছেই চিঠি লিখলাম যে পেটের সন্তানের অধিকার চাই, ওর জন্য চিঠি লিখলাম। চিঠি ওর কাছে গেল, কিন্তু এই চিঠির কোনো রিপ্লাই ও দেয় নেই। সন্তানটা দিক দিয়ে বড় হইতেছে, কি করব মানে বুঝতে পারতেছি না। এই করতে করতে আমার একটা ছেলে সন্তান হইল, আর ছেলে বাবু হইল। হওয়ার পরে আর কেউ আমার কোনো খোঁজ খবর নেন। আমার কাছে ধরেন কিছু গোল্ড ছিল বা জমানো কিছু টুকিটাকি ডলার ছিল, বিশেষ করে স্বর্ণগুলো ছিল, এগুলো বিক্রি করে আমি এতদিন পর্যন্ত চলছি। একটা পর্যায়ে আমার চলা বন্ধ হয়ে গেছে, মানে চলতে পারতেছি না। পরে এরই মাঝে হঠাৎ খবর পাইলাম আমার ছোটো ভাই চলে যাবে আমেরিকাতে। আমি বললাম, তুই আমেরিকা কার কাছে যাবি? আমি বললাম, আমি আমেরিকায় চলে যাব। যে বাসায় থাকতো ওই বাসাও ছেড়ে দিবে ওরা। এতদিন তো ধরেন ও বাসা ভাড়া দিত, ওর আম্মু টাকা দিত বাসা ভাড়ায়, এখন বাসা ভাড়া দিবে না। এখন বাসা ভাড়া না দিলে আমি কোথায় যাব, মানে কার কাছে যাব? বারবার বলতেছি যে তুই যে যাবি, তুই যে আমার এতদিন বললি তোর আম্মুর সাথে কোনো যোগাযোগ নাই, আম্মু তোর সাথে কথাবার্তা বলে না, এখন তুই কেমনি আম্মুর কাছে যাবি? ও বলে, আমি চলে যাব, আমার আম্মু আমার জন্য ভিসা পাঠাইছে। ওর আম্মু এই শোকে নিয়ে গেছে না, ও কীভাবে গেছে আমি জানি না। অল্প কয়েকদিনের ভিতর আমি জানতে পারি যে ও আমেরিকাতে চলে গেছে। পরে বাসা আমি পড়ে আসি, আমার মার সাথেও যোগাযোগ নেই, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। বাসা ভাড়া দিতে পারি না, বাসা ছেড়ে দেওয়া লাগবে। ওই সময় ওই যে একটা মহিলার কথা বলেছিলাম, আপনাকে মনে আছে কিনা জানি না, আমার জোসেফ আলীর সাথে সম্পর্ক হওয়ার পরে বাসা থেকে রাগ করে বেরিয়ে যাওয়ার পরে যে মহিলার কাছে গেছিলাম, এই মহিলার আশ্রয়ে তখন যাওয়ার পরে তিনি আমাকে পুনরায় আবারও জায়গা দেয়। তাই আমার ছেলেটারে নিয়ে পরে এই মহিলার আশ্রয়ে আমি তখন গেলাম। যাওয়ার পরে আল্লাহ আমাকে আমেরিকাও দেখাইল। পরে ওখানেই একটা গার্মেন্টসে চাকরি নিলাম। আর তো কোনো উপায় নেই, গার্মেন্টসে চাকরি করতেছি, বেতন পাইতেছি, ওই দিয়া ছেলেটার আস্তে আস্তে মানুষ করলাম। এখন ছেলেটা মানুষ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছেলে MBBS কমপ্লিট করছে, ও এখন একজন ডাক্তার। এখনও আমি আছি। বারবার বলে যে আম্মু আমার আব্বুকে থেকে তাকায় থাকে, বাবার পরিচয় দিতে পারি না। আমি জানি না আপনাকে কতটুকু বিশ্বাস করাইতে পারবো। আমি প্রতিদিন আপনার গল্পগুলো শুনি, এমন কোনো দিন না আপনার গল্প আমি শুনি না। আমার ছেলে আমাকে বলে যে আম্মু তোমার তো হাড়ের সমস্যা, তোমার তো এই সমস্যা ওই সমস্যা, তুমি এগুলো শোনা বন্ধ করো। তাও আপনার গল্প শুনে ভালো লাগে। আমি জানি না আপনি আমার বাসায় আসবেন কিনা। আমি আপনাকে আমার বাসার অ্যাড্রেসটা দিলাম, আপনাকে দাওয়াত দিলাম। যদি কোনো দিন আসেন, আপনার সাথে বসে দুটো ডাল ভাত খাওয়ার ইচ্ছা আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। বন্ধুরা, আজ আবারও বলতে বাধ্য হচ্ছি, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমার রূপকথা। দেখেন,
একমাত্র তিনের উপরে ভরসা রাখলেই হয়, যে আল্লাহ তার উপরে ভরসা রাখলেই হয়। আপনি কিন্তু ঠকবেন না। আল্লাহর উপরে ভরসা রাখলে দিন শেষে তিনিই আপনাকে রক্ষা করবে। একটা মানুষ যখন আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে, তার রিজিক, তার খাবার আল্লাহ ওই সাথে কিন্তু বরাদ্দ করে দেয়। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার রিজিকের ব্যবস্থা তিনিই করবে। এই রিজিক নিয়ে আপনার টেনশন করতে হবে না। এই যে নীলা সুলতানা কোথায় ছিল, কোথায় গেল? যখন সে আমেরিকা থেকে চলে আসে তখন তো তার জীবন পুরোই শেষ। আমেরিকা থেকে চলে আসছে মানে সে পুরোই শেষ। তার কিন্তু মানে জীবনে আর তার কোনো কিছু পাওয়ার আচ্ছা নেই। সে গার্মেন্টসে চাকরি শুরু করে দিয়েছে একটা সন্তান পেটে নিয়ে। তবে হ্যাঁ, তার সন্তান খুব মেধাবী হয়েছে। আপনার ওনার যে সন্তান হয়েছে, ছেলেটার নামটা ওনার বলতে উনি নিষেধ করেছে, আমি বলতে চাই না, যাই হোক XYZ যেটাই হোক, ওনার ওই ডাক্তার ছেলে কিন্তু খুব মেধাবী হয়েছে। এত মেধাবী যে স্কুলে পড়ছে ওই স্কুলে ফার্স্ট বয়। ওর পড়াশোনার খরচ ওই স্কুলের কমিটির স্কুলের লোকেরা দিত, ওর মার দেওয়া লাগতো না, এত মেধাবী হয়েছে। এবং সে এখন MBBS ডাক্তার এবং সে খুব নাম করা একজন ডাক্তার বর্তমানে। তো কী হতো দেখেন তো, একদম শেষ পর্যন্ত এসে আজকে উনি কোথায় গেল? একজন ডাক্তারের মা হলো, একটা সম্মানিত জায়গায় থাকলো, এবং উনি যে বাড়িতে থাকে ওই বাড়িটা একরকম ওনাদের নিজেদের কিনা, ফ্ল্যাটটা ওনার ছেলে কিনেছে। এই জীবন, বিশ্বাসটা তার উপরে রাখেন, আপনাকে কেউ ঠকাতে পারবে না। কারণ যে আপনাকে লাথি মারুক, আঘাত করুক, যাই করুক, তিনি একজন আছে যিনি আপনাকে সবসময় আগলায় রাখে। তার উপরে বিশ্বাস রাখুন, 5 বার তার কাছে মাথা নত করুন, দিন শেষে আপনি জয়ী হবেন। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, অবশ্যই মালয়েশিয়ার আমার শেষ ব্লগ ভিডিওটা যদি কেউ দেখতে চান, সেই গোপন ভিডিও যেটা আমি মালয়েশিয়ার নিষিদ্ধ গলিতে গোপন ক্যামেরা দ্বারা ধারণ করেছি, এই ভিডিও লাস্টে ওই ভিডিওটা দেখা যাবে স্ক্যানে, ওখান থেকে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখতে পাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আছে। আজ এখানে বিদায়, দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।